নিজের রাত খেতে থাকলাম। খেতে পারবি না তাই তোকে সাহায্য করলাম। কে ঠিক না সবুজ ভাই? ঠিক বলেছিস। কি রে, তোর সমস্যা হলো না তো? না ভাইয়া, মেসে যদি এমন হয় তাহলে কলেজে কেমন র্যাগিং এর শিকার হতে হয় কে জানে। খাওয়া শেষ হতেই উঠে প্লেট ধুয়ে ভিতরে এলাম, এসে আবার পড়তে বসলাম। কিছুক্ষণ পরে শুয়ে পড়লাম, বাটন ফোন দিয়ে ফেসবুকে গেলাম। বাহ, তো তো দেখি অনেক বড় ফোন রে। আরে আরে দেখ রবিন, দেখ এর ফোন দেখ। মাঝে মাঝে নিজেকে জোকার মনে হয় আমি একটা কমেডিয়ান। ভালোই তো, আমাকে দেখে সবাই হাসাহাসি করে। কিছুক্ষণ ফেসবুকে ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়লাম। পরদিন ফজর আজান হতেই ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখতে গেলাম দরজা খোলা আছে কিনা। দেখি খোলা আছে, তাই নামাজে গেলাম। যাক, এখানের অনেকেই নামাজ পড়ে, তাহলে নামাজ পড়ে আবারও শুয়ে পড়লাম। 8টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। গতকাল বিকেলে একটা দেওয়ালে লিখে এসেছিলাম টিউশনি পড়ানোর জন্য। 3 ঘন্টা পর এক জায়গায় টিউশনি পড়ানোর জন্য ফোন আসে এবং ওখানের ঠিকানা নোট করে রাখি। তারপর পরের দিন চলে এলাম সেই ঠিকানা অনুযায়ী। বাসার সামনে এসে কলিং বেল দিতেই কেউ একজন দরজা খুলে দিল। একজন ভদ্রলোক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? টিউটরের জন্য ফোন দিয়েছিলেন? তাহলে আমি না, আমার ছেলে দিতে পারে। আচ্ছা, তুমি ভিতরে আসো। জি চলেন। ভিতরে এসে সবাই বসলাম। তখন একজন ভদ্র মহিলা এলো। বয়স কত আর হবে, 22 কি 25? আমার মেয়েকে পড়াতে হবে। নিঝুম, কোথায় তুমি? এদিকে একটু আসো তো। মেয়েটার কথায় একটা পিচ্চি মেয়ে এলো। পিচ্চিটা দেখতে অনেক কিউট আছে। একে পড়াতে হবে, পারবেন? পিচ্চিটাকে অনেক ভালো লাগলো। প্রথম দেখাই কেমন ওর মায়ে পড়ে গেছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। কি পড়াবেন? কিন্তু বেতনের বিষয়টা বললে ভালো হতো। 3000 টাকা দেওয়া হবে। ভয় আছে হাতে আসা কোনো জিনিস পায়ে ফেলতে নেই, তাই বললাম জি আমি রাজি। আমি কিন্তু সন্ধ্যায় পড়াতে আসবো। ওকে, কবে থেকে পড়াবেন? জি বললে আজকে থেকেই পড়াতে পারি। ওকে, তোমার নামটা তো জানা হলো না। আমার নাম আকাশ আহমেদ নীল। বাসা কোথায় তোমার? জি স্যার, আমার কোনো বাসা নেই। ক্লাস 10 পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা হয়েছে। তারপর 10 শেষ হতে যখন কলেজে উঠলাম তখন থেকে মেসে থাকা হয়। আমার মা বাবা নেই, তাদের চেহারা কেমন দেখিনি। সো স্যাড। জি, আমি তাহলে উঠি, সন্ধ্যায় দেখা হবে। আমার মেয়ের সাথে তো আগে পরিচিত হয়ে নেন, আর নাস্তা করে নেন। জি, এই যে পিচ্ছি, এদিকে আসো। আমি কিন্তু মোটেও পিচ্ছি না। হ্যাঁ, পিচ্চির কথা শুনে মুখে হাসি ফুটে উঠলো। আচ্ছা, তুমি পিচ্ছি না, তোমার নাম কি মামুনি? নিঝুম। কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ। ও আচ্ছা, আমি কিন্তু আজকে থেকে তোমাকে পড়াবো। তুমি কে? আমি তোমার আঙ্কেল। ও আচ্ছা দাদু, আমি গেলাম, আমি খেলবো। পিচ্চিটা চলে যেতেই আমিও হালকা খেয়ে চলে এলাম। মেসে বসে বসে কাটিয়ে দিলাম। আগামীকাল থেকে কলেজে যেতে শুরু করব। সন্ধ্যায় টিউশনি পড়াতে চলে এলাম। পিচ্চিটা অনেক দুষ্টু আছে। টিউশনি শেষ করে মেসে আসতেই সবুজ ভাই বললেন, কি রে, কোথায় গেছিলি? জি ভাইয়া, টিউশনি পড়াতে। আস্তে আস্তে টিউশনি পড়ানো শুরু। জি ভাইয়া, নিজের খরচ নিজেকে চালাতে হয় তো, তাই টিউশনি পড়ানো। বাহ, ভালোই তো। আর কিছু বললো না। এমনভাবে অনেকটা দিন চলে গেল। ক্যান্টিনে বসে খাচ্ছি, তখন রবিনার সবুজ ভাই খাবার উঠিয়ে খেতে লাগলো। বুঝি না ওনারা আমাকে এমনভাবে টর্চার করে কি পায়। প্রথম প্রথম কষ্ট লাগলেও এখন তার লাগে না। তবে মাঝে মধ্যে ওরা সহ্যের সীমা অতিক্রম করে ফেলে। আমাকে অনেক কষ্ট দেয়, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। ইচ্ছা করে ওদের নাকের উপর ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলি। এমনভাবে দেখতে দেখতে অনেকটা মাস চলে গেল। বর্তমানে রোজা চলছে এবং কয়েকদিন পর ঈদ। কলেজ মেস ছুটি দিয়ে দিবে। আমার তো আর যাবার কোনো জায়গা নেই। প্রতি ঈদের মতো এবারও একা একা আনন্দ করতে হবে। তবে পিচিটা এবং ওদের পরিবারের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। পিচিটাকে পড়ানো হয় এবং দুষ্টুমি করা হয়। কি ভেবে যেন ওনারা আমার বেতন 5000 করে দেয়। হয়তো আমার অবস্থার কথা বিবেচনা করে বসে আছি আর পিচিটাকে পড়াচ্ছি। তখন পিচ্চি বলল, আঙ্কেল আঙ্কেল, আজকে আমরা ঈদের শপিং করতে যাব তো। বাবা তাই নাকি? আচ্ছা কাছে আসো। আমার কথা শুনে আমার কাছে এলো।
তোমার আম্মুকে বলবা একটা নীল রঙের জামা নিয়ে দিতে। তোমাকে নীল রঙের জামাতে অনেক সুন্দর মানাবে আর একদম নীলপরি মনে হবে। পিচ্চির থুতনি ধরে বললাম, বুঝেছ পিচ্চি বুড়ি? হ্যাঁ আচ্ছা এবার পড়ো, আর একটু পড়া আছে। হ্যাঁ আচ্ছা, তুমি শপিংয়ে যাবে না? পিচ্চির কথা শুনে চুপ হয়ে গেলাম। একটু চুপ থেকে বললাম, করবো তো। নাও এবার পড়ো। পিচ্চিকে পড়াতে লাগলাম। তখন ভাইয়া মানে নিঝুমের আব্বু এলো। পড়াশোনা শেষ হলো? জি ভাইয়া, হয়ে এলো। আগামীকাল সকাল 10টায় আমাদের বাসায় আসবে। জি কেন ভাইয়া? আর আগামীকাল তো সকালে কলেজ আছে। আসতে বললাম, আসবা। চেষ্টা করবো ভাইয়া। চেষ্টা না, আমি কিন্তু ফোন দিব। আচ্ছা ভাইয়া, চেষ্টা করব। চেষ্টা না, আসতে হবে। পড়ানো শেষ হতেই ভাবি মানে নিঝুমের আম্মু নাস্তা নিয়ে এলো। তারপর খাওয়া শেষ করে মেসে চলে এলাম। বসে বসে পড়ছি। তখন সবুজ ভাই বলল, কি রে, তুই কবে বাসে যাবি? এই তো ভাইয়া, ছুটি হোক। আগামীকালকে তো ছুটি হয়ে যাবে। পরের দিন সকালে কলেজে বসে আছি। তখন হঠাৎ করে রবিন আমাকে ল্যাং মেরে ফেলে দিল। ওহ, বলতে তো ভুলেই গেছি, রবিন কিন্তু আমার ক্লাসমেট। ওভাবে পড়াতে অনেক চড়ি লাগলো। ব্যথায় চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কিরে, এমনভাবে পড়ে গেলি কিভাবে? কিছু না বলে উঠে হাঁটতে লাগলাম। আশেপাশে সবাই হাসাহাসি করছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে হাঁটতে হাঁটতে ক্লাসে এসে বসে পড়লাম। একটু পর রবিন এবং ওর বাকি বন্ধুগুলো এসে বসে পড়লো। একটু পরে স্যার এসে ক্লাস করাতে লাগলো। একটা ক্লাস শেষ হলো, তখন ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি মামুন ভাই ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলল, আঙ্কেল আঙ্কেল তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। মামুনি, তোমরা শপিংয়ে যাও। তুমি না আসলে কিন্তু আমি যাব না। আমার শোনা মামুনি, তোমরা যাও না। তুমি না আসলে কিন্তু আমি যাব না বলে দিলাম। নিজমকে সবাই এগুলো শিখে দিচ্ছে। বুঝতে পারছি পিচিটার প্রতি কেমন একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে। ওর দুষ্টুমিগুলো ভালো লাগে। না গেলে নির্ঘাত পিচিটা রাগ করে থাকবে, সেটা অজানা না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তুমি কোথায় আছো? কলেজে আছি ভাবি। আচ্ছা, তুমি 15 মিনিট পর কলেজ থেকে বের হয়ে থাকিও, আমি আসছি। ফোন কেটে দিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে কলেজ থেকে বেরিয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকলাম। একটু পরে ওরা এসে আমার সামনে এসে গাড়ি দাঁড় করালো। ভাইয়া গাড়ি দরজা খুলে দিতেই উঠলাম। জীবনের এই প্রথম মাইক্রো গাড়িতে ওঠা, অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। তারপর ওদের সাথে গেলাম। ভাইয়া কিছু পোশাক নিয়ে দিল। ওখান থেকে দুপুরে মেশে এলাম। কিরে ভিখারি, এগুলো কোথা থেকে চুরি করলি? আর কলেজ থেকে কোথা থেকে উধাও হয়ে গেছিলি? যেখানে টিউশনি পড়াই তার এই শপিংয়ে নিয়ে গেছিল এবং এগুলো দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, দেখি দেখি। রবিন আমার হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে পোশাক বের করে দেখতে লাগলো। তারপরে দেখতে লাগলো ওর এমন ব্যবহারে অনেকটাই খারাপ লাগলো। তোকে এগুলো মানাবে না, আমার গায়ে অনেক সুন্দর লাগছে, আমি নিয়ে নিলাম। আর আগে তো শরীর চলে যাচ্ছে। আপনি তো দেখি আমার থেকে বড় ভিখারি। আমি একজনের কাছ থেকে পেলাম আর আপনি কিনা আমার কাছ থেকে সেগুলো নিয়ে নিচ্ছেন। কি রে, তোর মুখে দেখি বলি ফুটেছে। আর রবিন তোকে ভিখারি বললো, তুই কিছু বললি না যে? হঠাৎ করে রবিন পোশাকগুলো ফেলে দিয়ে আমার কাছে এসে দুই গালে দুইটা থাপ্পড় দিল। ওর থাপ্পড় খেয়ে মাথা কেমন ঝিমঝিম করছে। চুপচাপ সহ্য করে গেলাম। আল্লাহর উপর বিশ্বাস আছে, আল্লাহ এদের ঠিক বিচার করবে। কিন্তু আমি এমন কিছু চাই না যারা আমার সাথে খারাপ ব্যবহার করে তাদের খুব বড় একটা ক্ষতি হোক। কিছু না বলে নিচে বসে পোশাকগুলো ব্যাগে ভরে নিজের বিছানার কাছে এলাম। পরের দিন সকালে। কিরে, তুই বাসায় যাবি না? চুপচাপ বসে থাকলাম। ওরা দুজন ব্যাগ নিয়ে চলে গেল। সবাই বাসায় যাচ্ছে, কিন্তু আমার কোথাও যাওয়ার জায়গা নেই। কেন যে আল্লাহ আমার জীবনটা এমন বানিয়েছে। কি মামা, বাসায় যাবেন না? ঈদেও কি মেস পাহারা দিবেন? না মামা, যেতে পারবো না, ঈদেও থাকতে হবে। কেন? মেসে কেউ থাকবে না আর আপনি থাকবেন কেন? কে বলেছে থাকবে না? আপনার রুমমেটে তো থাকবে না। কেন, ও বাসায় যাবে না? কোথায় যাবে বললেন মামা? ওর কি কোথাও যাওয়ার জায়গা আছে? কেন, আপনি ওর বিষয়ে জানেন না? কি জানবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি বলতে চাইতেছেন? আরে ও তো এতিম, ওর আপন বলতে কেউ নেই। কি? আমি তো কিছুই জানতাম না। ছি, আমি কতটা নিষ্ঠুর! আমি ওর সাথে কতই না বাজে ব্যবহার করছি। ছি ছি ছি! আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আমি কিনা
একটা এতিম মেয়ের সাথে এমন করলাম, ওর সাথে খারাপ ব্যবহার করলাম। ওর সাথে খারাপ ব্যবহার করার জন্য আল্লাহর অভিশাপ থেকে আমি রক্ষা পাবো না। ওর কাছে আমাকে মাপ চাইতে হবে, না হলে জাহান্নামের আগুন থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। চুপ করে বসে আছি আর ফেসবুকে নিউজগুলো দেখছি। বলতে ভুলে গেছি, শ্যাম্পনি ব্র্যান্ডের 4,500 টাকার একটা ফোন নিয়েছি। ওটা টিপছি, হঠাৎ রবিন দৌড়ে এসে আমার সামনে এসে দাঁড়ালো। ও কিছু না বলে আমাকে উঠিয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমাকে ক্ষমা কর, আমি তোর সাথে অনেক অন্যায় করছি, আমাকে ক্ষমা কর। ওর এমন কাণ্ডে আমি অনেকটাই আশ্চর্য হলাম এবং বাক প্রতিবন্ধীর মতো ওভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। রবিন আবারও বলল, আমাকে ক্ষমা কর, আমি তোর পায়ে ধরছি, কিন্তু আমাকে তুই ক্ষমা কর। রবিনের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। হঠাৎ এত পরিবর্তন কেন বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, করলাম, এবার ছাড়েন। সত্যি মন থেকে বলছিস তো? মন থেকে বলছি, এবার ছাড়েন। আপনি না, আজকে থেকে আর এখন থেকে তুই করে বলবি। কিন্তু আমি তো। কোনো কিন্তু না, আজকে থেকে তোকে তুই করেই বলতে হবে। আর আমরা ফ্রেন্ড, যদি ফ্রেন্ডশিপ না করিস আর তুই করে না বলিস, তাহলে ভাববো তুই আমাকে ক্ষমা করিসনি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা ওকে হেদায়েত দিয়েছে। রবিন ছেড়ে দিয়ে ব্যাগ রেখে দিল। কি যাবেন না? আবারও আপনি? আচ্ছা তুই, কি ব্যাপার, বাসা যাবি না? যাব, একটু বস, আমি আসছি। রবিন বাইরে চলে গেল। কেমন একটা ভালো লাগছে। ক্ষমা করা মহৎ গুণ, আর ক্ষমাকারীর সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। 2-3 মিনিট পর রবিন আমার সামনে এলো। এসে ওর ফোনটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নে কথা বল। কার সাথে? আমার মায়ের সাথে। কেন? এত কথা কেন বলিস? কথা বললেই তো বুঝতে পারবি, তাই না? ফোনটা নিয়ে কানে ধরে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। বাবা একটা কথা বলবো? জি আন্টি বলেন। রবিনের কাছ থেকে সবকিছু শুনলাম। তুমি আমার ছেলে, ছেলেকে ক্ষমা করে দাও। আন্টি আমি ওকে ক্ষমা করে দিয়েছি, ওর উপর কোনো রাগ নেই। ধন্যবাদ বাবা। আর একটা কথা, তুমি রবিনের সাথে আমাদের বাসায় আসো। না আন্টি। আমি যদি তোমার মা হয়ে বলতাম তাহলে কি তাও আসতে না? আন্টির কথা শুনে চোখের কোণটা ভিজে উঠলো। ওনার কথা শুনে চুপ করে থাকলাম। আমার চুপ করে থাকা দেখে আন্টি বললেন, কি হলো চুপ হয়ে গেলে যে? এমনিতেই আন্টি। তুমি কিন্তু আসবা, আমি অপেক্ষায় থাকবো। আচ্ছা এখন রাখি। জি আন্টি। রবিনের আম্মু ফোন কেটে দিল। আমি ফোনটা এগিয়ে দিতেই রবিন নিয়ে পকেটে রাখলো। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে রবিন বলল, আম্মু কি বললো শুনলি না? নে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নে। কিন্তু আমার টিউশনি। রাখ তোর টিউশনি, ছুটি দিয়ে দিবি ফোন করে। তারপর ফ্রেশ হয়ে ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে নিলাম। তারপর রবিনের সাথে বেরিয়ে বাস স্ট্যান্ডে চলে এলাম। রবিন 2টা টিকিট নিল। দুজনে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর বাস আসতেই দুজনে উঠে পড়লাম। কিছুক্ষণ পর, কিরে এমনভাবে চোখ বন্ধ করে আছিস যে, এখনো মন খারাপ? ওভাবে চুপ করে বসে আছি। কানে ইয়ারফোন, সুরা রহমান বাজছে। বড্ড মন খারাপ থাকে তখন সুরা রহমান শুনি, তখন মনটা ভালো হয়ে যায়। আপনাদের যখন মন খারাপ থাকবে তখন একবার শুনে দেখবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। প্রায় 2 ঘন্টা পর ওদের বাসার সামনে এলাম। ওদের বাসার অবস্থা দেখে বোঝা যাচ্ছে ওদের আর্থিক অবস্থা অনেকটাই ভালো। রবিন কলিং বেল বাজানোর একটু পরে কেউ একজন দরজা খুলে দিল। দেখি একটা মেয়ে। এই কত আর হবে, 23 থেকে 24, মনে হয় ওর বোন। একদিন শুনছিলাম ওর একটা বোন আছে, নাম কি যেন? ও হ্যাঁ মনে পড়েছে, ইরা। ওর বোনটা দেখতে মাশাআল্লাহ অনেকটাই মায়াবী এবং সুন্দর। ছি কি সব ভাবছি, বন্ধুর বোন মানে তো আমার বোন। তাই সুন্দর করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আপু, আপনি হীরা রাইট? আমার কথা শুনে মেয়েটা আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। তাই রবিনকে বললাম, বন্ধু তোর বোন কি বোধ দেখলো নাকি রে? এই আপু, তোমার আবার কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? কিরে কি হয়েছে? আম্মু, আপু মনে হয় ভূত দেখছে, কেমন করে যেন তাকিয়ে আছে। আরে ধুর, ভূত দেখবো কেন, দেখেছি তো অন্য কিছু।
আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আপুকে আমি সালাম দিলাম, কেমন আছে জানতে চাইলাম, কিন্তু উনি যেন কোথায় হারিয়ে গেলেন। ওর কথা বাদ দাও তো, ভেতরে আসো। অনেক জার্নি করে এসেছো। জি, আন্টির সাথে ভিতরে এলাম। ভিতরে আসতেই আন্টি বললেন, রবিন, তুই ওকে ওয়াশরুমটা দেখিয়ে তোর পাশের রুমটা দেখিয়ে দে। আসবে শুনে বিছানা ঠিক করে রেখেছি। মিথ্যে বলছো কেন? ওটা আমি ঠিক করেছি। ওনার কথা শুনে মনে মনে হেসে উঠলাম। একদম বাচ্চার মতো আচরণ। হয়েছে মা, তুই করেছিস। ওকে, তোমরা যাও, অনেক জার্নি করে এসেছো তো। জি, রবিনের সাথে একটা রুমে এলাম। রবিন আমাকে রুমে রেখে চলে গেল। তারপর ব্যাগ রেখে বিছানায় বসতে যাব, তখন রবিন এসে হাজির। আয়, তোকে ওয়াশরুম দেখিয়ে দিই। এসে দুজনে হাত মুখে পানি দিয়ে বাইরে এলাম। এসে দেখি একজন ভদ্রলোক সোফায় বসে আছে, হয়তো রবিনের আব্বু হবে, তাই গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে আকাশ? জি আঙ্কেল। জার্নি করার জন্য অনেক ক্লান্ত হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। বসো বসো। জি, তারপর সবাই মিলে বসলাম। সবাই টুকটাক কথা বলছে, আর আমি ভদ্র ছেলের মতো চুপ করে শুনছি। সেই আসার পর থেকে দেখছি আপুটা কেমন করে যেন টুকটুক করে দেখছে। আমি কিন্তু ভদ্র ছেলে, আমি একবারও দেখিনি। তখন আঙ্কেল বললেন, পড়াশোনা কেমন চলছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। রবিন কেমন পড়াশোনা করে? আর ওকে পড়তে বসে না এদিক সেদিক ঘুরে বেড়ায়? রবিনের দিকে তাকালাম। ও চোখের ইশারায় বলতে পালন করছে। রবিন ছাত্র হিসাবে খারাপ না, কিন্তু পড়াশোনা কম করে। সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়ে। এত টাকা খরচ করে তোকে কি করতে পড়াচ্ছি? তোকে আর পড়াশোনা করতে হবে না। এই, তুই ওখানে পড়তে গেছিস না ঘোরাঘুরি করতে? মনে মনে হাসলাম। নিমেষেই মন খারাপ হয়ে গেল। মনের রাজ্যে কালো মেঘের আবরণ এসে মনের উদিত সূর্যটাকে গ্রাস করে নিল। তখন আন্টি বললেন, কি হলো বাবা, মন খারাপ যে? আঙ্কেলের এমন কথা শুনে আব্বুর কথা মনে পড়ে গেল। আমার যদি মা বাবা থাকতো, তাহলে আমাকেও এমন করে বকাবকি করতো। মন খারাপ করো কেন? আমাদেরকেও তো আপন ভাবতে পারো, তাই না? মন খারাপ করো না। আচ্ছা যাও, শুয়ে পড়ো। এত কথা বলতে হবে না, গিয়ে বিশ্রাম নাও। তারপর উঠে রুমে চলে এলাম। শুয়ে আছি, হঠাৎ চোখ দুটোর কি হলো বুঝলাম না, ভিজে উঠলো। ইস, যদি আমার মা বাবা থাকতো, তাহলে আমারও শখ আহ্লাদ, ভালোবাসা, স্নেহ আদর করতো। এগুলো ভাবতে ভাবতে কবে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। আসার সময় ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বের হতে যাব, তখনই লাগলো কারোর সাথে ধাক্কা। সামনে তাকিয়ে দেখি আপু। সরি আপু, আমি বুঝতে পারিনি। ইটস ওকে। আর তুমি কি নামাজে যাচ্ছ? জি, আর কিছু না বলে ভদ্র ছেলের মতো মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে এলাম। তারপর পাশে একটা মসজিদ দেখছিলাম, ওখান থেকে নামাজ পড়ে রবিনের রুমে এলাম। দেখি এখনো ঘুমাচ্ছে। ও ধুর, ঘুমাতে দাও। যদি না উঠিস তাহলে কিন্তু পানি নিয়ে আসবো। ওট 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 বলছি, নামাজ পড়বি না? ধুর, যা তো, ঘুমাতে দে। সত্যি সত্যি পানি নিয়ে আসবো। ওট 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 বলছি, ওট শালা ওট। তুমি ওর বোনকে কবে বিয়ে করলে? পিছনে তাকিয়ে দেখি হীরা আপু। আমি তো থতমত খেয়ে গেলাম। ওনার প্রশ্নের কি উত্তর দেব বুঝে আসছে না। না আসলে আপু। এমন ভাবে মাথা চুলকাতে থাকলে মাথার সব চুল উঠে পড়ে যাবে। সরি আপু, আসলে আমি ইটস ওকে। আপনাকে তুমি করে বলতে পারি যদি কিছু না মনে করেন তো। না মানে আপনি ডাক্তার কেমন যেন লাগছে, এই আর কি। ওকে, ডাকতে পারো। তোমরা যাও তো, আমাকে ঘুমাতে দাও। ওট, নামাজ পড়বি না? নামাজ না পড়লে রোজা করে থেকে কি হবে? এই ওঠ, উঠবি না? পানি নিয়ে আসবো। দাঁড়া, পানি নিয়ে আসছি। কথায় আছে না, ভালো মানুষের দুনিয়ায় নেই। ইরাপুর কথা শুনে রবিন উঠে বসে পড়লো। যা, তাড়াতাড়ি নামাজ পড়ে আয়। রবিন কিছু না বলে টি শার্ট নিয়ে ওর ওয়াশরুমে চলে গেল। তারপর একটু পরে বেরিয়ে এসে বলল, চল যাও যাক। আমি কি তোর মতো নাকি? নামাজ পড়ে চলে আসছি।
যা তাড়াতাড়ি নামাজ পড়ে আয়, রবিন বলে চলে গেল। আমি ওখান থেকে রুমে চলে এলাম। ইরাপু তো আগেই চলে গেছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, ইফতারির সময় হয়ে আসছে। অতঃপর সময় হতেই সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে আমি আর রবিন ছাদের উপরে চলে এলাম। এসে দেখি ইরাপু ছাদের উপর আগে থেকেই বসে আছে। হঠাৎ করেই ফোন বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি ভাবি ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই পিচির কণ্ঠ শুনে বললাম আসসালামু আলাইকুম মামনি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? বসে আছি, তুমি? দাঁড়িয়ে আছি। আজকে রোজা করেছিলা? আজকে আমি 5টা রোজা করেছি। তাই? তুমি আজকে আসোনি কেন? তোমাকে কত মিস করেছি জানো? বাবা, আমার মামনিটা দেখি আমাকে অনেক ভালোবাসে। মামনি, আমি তো কয়েকদিন যাব না, তোমার এই কয়েকদিন ছুটি। আমি নাই বলে পড়া একদম মিস করবা না, ওকে? প্রতিদিন পড়বা। আচ্ছা, আম্মুর সাথে কথা বলবো। আমি দাদুর কাছে যাব। তারপর বাবির সাথে কথা বলে রবিন আর আপু কথা বলছে, ওখানে গেলাম। আমি যেতেই রবিন বলল, কিরে, কার সাথে এতক্ষণ কথা বলছিলি? যে পিচিটাকে টিউশনি পড়াই তার সাথে। পিচিটা অনেক কিউট, কেমন ওর প্রতি একটা মায়া জন্মে গেছে। আজকে দেখতে পাইনি, তাই কেমন মনটা ছটফট করছে। ইস, এমন বাচ্চা যদি আমার সাথে থাকতো তাহলে সবসময় ওর সাথে দুষ্টুমি করতে পারতাম। আহারে, এক কাজ কর, বিয়ে করে নে, তোর এমন একটা কিউটি হয়ে যাবে। বলতে কেউ আপুকে দেখে বললাম না। তখন আবার হয়তো জিজ্ঞেস করতো আমি তার বোনকে কবে বিয়ে করলাম, বিয়ের বয়স কি এখনো হয়েছে নাকি যে বিয়ে করব, বিয়ের বয়স কি এখনো হয়েছে নাকি যে বিয়ে করব। শালা, বলতে গিয়ে ও থেমে গেলি যে? আপু তখন আবারও জিজ্ঞেস করতো আমি তোর বোনকে কবে বিয়ে করলাম, তাই। আচ্ছা যাই হোক, এটা তো হালকার উপর গর্জিয়াস করে গালি, কিন্তু আপু তো বুঝতে চাইছে না। আর কোনো গালি নেই, শালা বলেই গালি দিতে হবে? আচ্ছা আপু, আর দিব না। আচ্ছা, তোরা আড্ডা দে, আমি নিচে যাই। তোদের সাথে আড্ডা দিয়ে কাজ নেই। আপু আপনি কি রাগ করে চলে যাচ্ছেন? আরে না, কাজ আছে। আচ্ছা যাও। আপু চলে গেল আর আমি আর রবিন কথা বলতে লাগলাম। আড্ডা দিতে দিতে আসার সময় হতেই আবারও গিয়ে নামাজ পড়ে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। শুতে শুতে কেমন ঘুম চলে এলো ওইদিকে। ওই কুত্তি, আছিস? কি রে, আজকে সুর চেঞ্জ মনে হচ্ছে, কাহিনী কি? প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। বাবা, তাই নাকি? তো কার প্রেমে পড়লি শুনি, কে সেই ব্যক্তি? বলবো না, দুপুর থেকে মনের ভেতরে লাড্ডু ফুটছে, কি যে এক ভালো লাগা কাজ করছে। মনের ভেতরে কেমন এক অদ্ভুত শিহরণ পেয়ে যাচ্ছে, কত যে খুশি খুশি লাগছে, তোকে বলে বোঝাতে পারবো না। বাহ, খুব ভালো তো। কিন্তু ছেলেটা কে? হঠাৎ করেই কাকে দেখে কার প্রেমে পড়লি? লজ্জা করছে? নাটক না করে বললে বল, না হলে ওই টপিক বাদ দে। আর আজকে না তোর ছোট ভাই আসবে? দুপুরে আসছে, আর ওর সাথে ওর এক ফ্রেন্ডও আসছে। থাক থাক, আর বলতে হবে না। কার প্রেমে পড়েছিস এইবার বুঝতে পারছি। আচ্ছা, তোর কি লজ্জা শরম কিচ্ছু নেই? তোর থেকে ছোট একটা ছেলে প্রেমে পড়লি, তাও আবার তোর ছোট ভাইয়ের ফ্রেন্ডের। তোর নীতি কথা বাদ দে, আর শোন না, বলছি কি জানিস? বল শুনি, কি বলবি? প্রথম দেখাতেই ওর দিকে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল ও আমার কত কাছের, কত আপন আপন মনে হচ্ছে। ইচ্ছে করছে মন খুলে একটু কথা বলি, কিন্তু লজ্জা লাগছে অনেক। বইন, বলছিস কি? প্রথম দর্শনেই এত কিছু? ক্রাশ মানে বাস? দূর শালি, দূর হ এখান থেকে। আচ্ছা যাই হোক, তোর বাস থুকু ক্রাশ তুই বেশি বেশি করে দেখ। আমার ইচ্ছে নেই কারো ক্রাশকে দেখার। যা ভাগ, দেখতে হবে না। আর তুই চাইলেই কি দিতাম নাকি? আর তোর কাছে পিক থাকলে তো দিতি, হুদাই পেঁচাল পারে। আমার কাছে পিক আছে? আছে তো আছে, তো আমি কি করব? নৃত্য করবি, লুঙ্গি ড্যান্স? আমার তো আর কাজ নেই
যে নাচতে যাব? দূর হয় এখান থেকে। হ, এখন করছিস কি বল? শুয়ে শুয়ে তোর সাথে ঝগড়া করা ছাড়া আর কি করব? আর আগামীকাল মার্কেটে চল, আমার তো শপিং করা হয়নি। আচ্ছা ঠিক আছে, কখন যাবি? 10টায়। ওকে, আল্লাহ হাফেজ, এখন ঘুমা। এমনভাবে দেখতে দেখতে কয়েকদিন চলে গেল। আজকে ঈদ, মনের ভিতরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এবার একটু বেশি আনন্দ হচ্ছে। কেন হচ্ছে আশা করি সেটা বলে দেওয়া লাগবে না। সকাল সকাল পিচ্ছি এবং ভাবি এবং ভাইয়ের সাথে কথা হয়েছে। ব্যাগ থেকে পাঞ্জাবি আর প্যান্ট বের করে রাখলাম। রবিন এবং আঙ্কেল পোশাক নেওয়ার জন্য বলছিল, কিন্তু আমি নেইনি। আমার যেহেতু আছে তাই নেইনি। আমি চুপ করে বসে আছি। তখন ইরাপু এলো, এসে বলল, আসতে পারি? আরে আপু, আসেন আসেন, কেন আসতে পারবেন না? আর এই নাও তোমার সালামি, যদিও তুমি সালাম দাওনি তাও দিলাম। মুচকি এসে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আপু। এইবার ঠিক আছে, তাও বলার পর। ইনশাল্লাহ। এরপর থেকে আর মিশাবে না। আমি মানিব্যাগটা খুঁজতে লাগলাম। আমিও কিছু দিই। এমন ভাবে কি খোঁজা হচ্ছে? আমার মানিব্যাগটা। থাক, আমার কিছু লাগবে না। আচ্ছা, আমি গেলাম, বাই। না দাঁড়ান, আমার বলতে বলতে ইরাপু চলে গেল। তখন রবিন এলো। কিরে, গোসল করেছিস? এত তাড়াতাড়ি? সবে 7টা বাজে। তো কি হয়েছে, আমার কিন্তু গোসল করা শেষ। এমনভাবে সময়টা চলে গেল। নামাজ পড়ে এসে চুপ করে ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছি। হঠাৎ পিছন থেকে কেউ ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি ইরাপু এবং একটা মেয়ে। ওনাকে দেখে তাড়াতাড়ি চোখের পানি মুছে নিলাম। জি আপু, বলেন। তুমি কান্না করছো কেন? আসলে আব্বু আমার কথা অনেক মনে পড়ছে। ইস, এই খুশি দিনে যদি আমার মা বাবা থাকতো তাহলে কত ভালো হতো। আচ্ছা বুঝলাম, এখন চোখের পানি মোছো। তোমার চোখে পানি একদম মানাচ্ছে না। না, এমনিতেই। চলো কোথাও থেকে ঘুরে আসি। এখন কোন টাইমে যাবেন? তার থেকে বরং বিকেলে চলেন, অনেকটা সময় ধরে ঘোরাঘুরি করা যাবে। ঠিক বলছো। আচ্ছা তাহলে থাকো, আর একদম কান্না করবো না কিন্তু। জি আপু। ইরাপু আর মেয়েটা চলে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে এসে শুয়ে আছি। তখন রবিন এলো। ও আসতে ওর সাথে ঘুরতে বেরোলাম। ঘোরাঘুরি করে দুপুরে এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে রইলাম। বিকেলে আমি, রবিন, ইরাপু আর সকালের ওই আপুটা ঘুরতে বেরোলাম। 4জন মিলে ঘুরছি। তখন কিছু ছেড়ে এলো। রবিন উঠে গিয়ে ওদের একে একে জড়িত হলো। মনে হয় ওগুলোর ফ্রেন্ড হবে। তারপর ওদের সবার সাথে পরিচিত হলাম। তারপর সবাই মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ভালোই লাগছে ওদের সাথে এমন ঘোরাঘুরি করাতে। রাতে আমি, রবিন, ইরাপু বসে বসে আড্ডা দিচ্ছি। তখন ইরাপু বলল, তোমার ফেসবুক আইডি আর তোমার ফোন নাম্বার দাও। দেন ফোন। আমি আইডিয়ার নাম্বার দিচ্ছি। আমার কথা শুনে ইরাপু ফোন দিতেই আইডিয়ার নাম্বার দিলাম। তারপর ফেসবুকে গিয়ে আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। বাহ, আইডির নাম দেখি এঞ্জেল কুইন, দেখতে পেতনির মতো, আর নাম দিয়েছেন এঞ্জেল কুইন। কি বললাম? আমি পেতনির মতো? অবাক হয়ে ইরাপুর দিকে তাকিয়ে আছি। আমি তো আস্তে আস্তে বললাম, তাহলে উনি শুনলেন কিভাবে? কি হয়েছে, এমন ভাবে দেখার কি আছে? না আপু, এমনি। আমি ভাবছি আমি তো আস্তে আস্তে বললাম, আর আপনি শুনলেন কি করে? তার মানে আপনি কি সত্যি সত্যি পেতনি নাকি? ওই ফাজিল, আমাকে তোমার পেতনি মনে হয়? না মানে তাহলে শুনলেন কিভাবে? অত বুঝে তোমার কাজ কি? আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড নাই? হাসো কি জন্য? আপু, আপনি মনে হয় আমার সম্পর্কে বলে যাচ্ছেন। অভাবে ভালোবাসা জানালা দিয়ে পালাই। আমার কি আছে বলেন? না আছে টাকা, না আছে বাড়ি, না আছে গাড়ি, কি আছে বলেন? কেন, তোমার যে একটা সুন্দর মন আছে। আচ্ছা আপু, আপনি কোন জগতে বাস করছেন বলেন তো? এখন মনের কোনো মূল্য নেই। এখন থাকা চাই কারি কারি টাকা বা সরকারি চাকুরি, বুঝেছেন? বুঝলাম, তুমি যে এতিম আর তোমার কিছুই নেই জানার পরও যদি কেউ ভালোবাসতে চায় তাহলে কি করবা শুনি? যদি কথা নদীতে ভাসিয়ে দেন। আর আমার এমন অবস্থা জানার পরেও যদি কেউ ভালোবাসতে চায় তাহলে বুঝবো তার মাথার তার কাটা। সে বিবেক দিয়ে না ভেবে আবেগ দিয়ে তার জীবনটাকে ভাসাতে চায়। তোমার কাছে ভালোবাসা মানে কি মনে হয় শুনি? বর্তমানে ভালোবাসা মানে হচ্ছে টাকা পয়সা, ধন সম্পদ আর সুন্দর চেহারা। আমার কথা শুনে ইরাপু আমার দিকে তাকিয়েছে। কি হলো আপু, কি ভাবেন?
বর্তমান ভবিষ্যৎ অতীত বাদ দিয়ে তোমার কাছে কি মনে হয়? কি আর মনে হবে, ভালোবাসা মানে যত্ন, দায়িত্ব, শ্রদ্ধা, সত্যতা। ও, কখনো কাউকে ভালো লাগেনি? না, কারো দিকে তেমন ভাবে তাকাই না, তাহলে ভালো লাগবে কোথা থেকে? বাহ, ভালোই তো। আর থাকলে আমি হতে দিতাম না। কিছু কি বললেন? না তো, কিছু বলিনি। আচ্ছা চলো নিচে যাওয়া যাক, অনেক রাত হয়েছে। জি চল ভাই, এবারে যাওয়া যাক, অনেক ঘুম পাচ্ছে। তুই যা, আমি একটু পরে যাচ্ছি। আচ্ছা, আমি আর আপু নিচে চলে এলাম। তারপর যে যার মতো করে রুমে এসে শুয়ে পড়লাম। হীরাপুকে দেখে একটা কথা মনে পড়ছে। শুধু হীরাপুকে না, ওদের পরিবারের সবাইকে দেখে মনে হচ্ছে, ইস, যদি এরকম একটা আমার পরিবার থাকতো আর হীরাপুর মতো একটা বড় বোন থাকতো, তাহলে কত ভালো হতো। এগুলো ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। এমনভাবে কয়েকদিন চলে গেল। একদিন সকালে ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছি, তখন হীরা আপু এসে পাশে দাঁড়ালো। ওনার দিকে আর চোখে দেখতে লাগলাম। হঠাৎ হীরা আপু বলল, এমন ভাবে দেখো কেন? আর লক্ষ্য করি কেমন করে যেন তাকিয়ে থাকো। কাহিনী কি বলো তো? তাকিয়ে থাকতে ভালো লাগে, আপনার দিকে তাকিয়ে থাকি আর একটা কথা ভাবি, যদি সত্যি সত্যি আপনি আমার নিজের বোন হতেন তাহলে কতই না ভালো হতো। কি? এতে অবাক হওয়ার কি আছে? সত্যি আপনি যদি আমার বোন হতেন তাহলে কতই না ভালো হতো। আপনি আমার বোন হবেন? সালার কথা শুনে ওকে খুন করতে ইচ্ছে করছে। ওর অমন ভাব তাকিয়ে থাকা দেখে কত কি ভেবেছি। আর ও কি না আমাকে আপু হওয়ার অফার করছে। রাগে মাথা চুল ছেঁড়তে ইচ্ছে করছে। ওর কথা শুনে কান্না করতেও ইচ্ছে করছে। বোন না বউ হব, বানাবা? নাউজুবিল্লাহ, কি বলেন আপু এগুলো? আপনি আমার বন্ধুর বোন, মানে আমার বোন, আপনি কি করে আমার বউ হতে পারেন? কেন হতে পারি না? নিজের মায়ের পেটের আপন বোন তো না, তাই না? আপনার মাথার ভিতরে এসব চিন্তা কিভাবে আসে বুঝতে পারছি না। আচ্ছা আপু, আপনার বয়ফ্রেন্ড নেই? শালা উগান্ডা খাডাস বেটা, তোকে কি যে করতে মন করছে? কি হলো আপু, বললেন না তো? কি বলবো? না, আমার কেউ নেই। মা, আপনি এমনভাবে রেগে রেগে কথা বলছেন কেন? ইচ্ছা করছে তাই। আচ্ছা, বললেন না তো আপনি আমার আপু হবেন কিনা? আপু না বউ হব, বানাবা? আস্তাগফিরুল্লাহ, কি সব বলেন? আমি আপনার ছোট ভাইয়ের মতো আর আপনি আমার বড় বোনের মতো। এখন কি করতে ইচ্ছে করছে জানো? আপনি না বললে আমি কিভাবে বলবো আপনার মন কি করতে চাইছে? আমার কথা শুনে হীরাপু রেগে তাকালো। কি হলো, আপনি ডাইনির মতো করে দেখেন কেন? বেশি ডাইনি ডাইনি বললে না সত্যি সত্যি ঘাড় মটকাবো। সত্যি আপনি একটা ডাইনি? তবে রে শয়তান ছেলে, আমি ডাইনি না। হীরাপু আমার দিকে হাত উঠিয়ে গলা ধরতে আসলো, তখন আমি একটু সরে গেলাম। আপনি সত্যি একটা ডাইনি। আচ্ছা যাই হোক, আপনার কলেজ কবে থেকে শুরু হবে? এই তো কিছুদিন পর থেকে। তোমার? আমি আগামীকাল সকালে চলে যাব। রবিন আরো 2 দিন পর চাপে পড়লো। লক্ষ্য করলাম হীরাপুর হাসি মাখা মুখটা কেমন মলিন হয়ে গেল। এমন হলো কেন বুঝলাম না, তাই জিজ্ঞেস করলাম, আপু কোনো সমস্যা হয়েছে? হঠাৎ মুড অফ? না কিছু না, এমনিতেই ভালো লাগছে না। আচ্ছা থাকো, আমি নিচে গেলাম। আপু আমি তো এমন কিছু বলিনি যাতে আপনি কষ্ট পাবেন, আর নিজের অজান্তে যদি কিছু বলে ফেলি তাহলে আমাকে ক্ষমা করেন। আরে তেমন কিছু না। আচ্ছা আমি গেলাম। হীরাপু চলে গেল। আমি অবাক হয়ে ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। চুপ করে অমনভাবে তাকিয়ে আছি। তখন রবিন এলো, এসে বলল, কিরে এমনভাবে তাকিয়ে আছিস কেন? আমি আপুকে তো এমন কিছু বলিনি যাতে উনি কষ্ট পাবেন, তাহলে আমার সাথে কথা বলতে বলতে এমনভাবে মন খারাপ করে চলে গেল কেন বুঝলাম না। মানুষের মন কখন কি চায়। আচ্ছা বাদ দে, আর চল বাইরে থেকে ঘুরে আসি। আগামীকাল তো আবার তুই চলে যাবি। আচ্ছা চল তাহলে। তারপর রবিন আর আমি বাইরে চলে এলাম। এসে দুপুর পর্যন্ত ঘোরাঘুরি করে বাসায় এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এসে খেতে এলাম। আন্টি আঙ্কেল, আমি আগামীকাল সকালে চলে যাব। আরো কয়দিন পরে যাও। না আন্টি, তা হয় না, পড়াশোনা আছে আর টিউশনি আছে। ওকে, সামনে ঈদে কিন্তু আবারও আসতে হবে। চেষ্টা করব। আরে আম্মু, ওগুলো বাদ দাও তো। ও আসবে মানে ওর ঘাড় আসবে। আচ্ছা ভাই ঠিক আছে, ইনশাল্লাহ আসবো। তারপর চুপচাপ খেতে লাগলাম। সবাই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে।
আর আমি চুপচাপ ওদের কথা শুনে যাচ্ছি। খাওয়া শেষ হতে উঠে রুমে চলে এলাম। এসে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে কবে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। সন্ধ্যায় ছাদের একপাশে দাঁড়িয়ে আছি। এখান থেকে যেতে ইচ্ছা করছে না। চলে গেলে কি আন্টির এমন ভালোবাসা পাবো? কিন্তু কি আর করার, যেতেই হবে। পাশে কেউ এসে দাঁড়ালো। তাকে দেখি আপু। কিছু কি বলবেন? না, এখানে দাঁড়িয়ে কি করো? না, তেমন কিছু না। তেমন কিছু না হলে চোখের কোণে পানি কেন? জানি না। আচ্ছা বাদ দেন। এই সময় কি মনে করে এখানে? এমনিতেই আসলাম। ও আচ্ছা। আর আগামীকাল কোন সময় যাবা? সকালে বলতে বলতে ভুলে গেলেন। সকালে যাব। ইরাপু আর একটু থেকে চলে গেলেন। আমি আর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এলাম। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে ফেসবুকে শুয়ে শুয়ে নিউজ ফিড করছি। এমন সময় ইরাপুর আইডি থেকে মেসেজ এলো। কি করছো? এই তো আপু, শুয়ে শুয়ে নিউজ ফিড করছি। আপনি? আমিও। তোমার কোনো মেয়ে ফ্রেন্ড নেই? না, কেন বলুন তো? না থাকাই ভালো, মেয়ে মানুষ ভালো না। জি আচ্ছা, আল্লাহ হাফেজ। ঘুমাবো। রিপ্লাইয়ের অপেক্ষা না করে ডাটা অফ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে মুয়াজ্জিনের আজানে ঘুম ভাঙে। আঙ্কেল আর ইরাপুর সাথে একটু কথা বলে আমি আর রবিন বাসার বাইরে চলে এলাম। তারপর দুজনে কথা বলতে বলতে বাজার পর্যন্ত এসে বাস কাউন্টারে টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরে বাস আসতেই উঠে পড়লাম। একটু পরে বাস ছেড়ে দিল আর রবিনও চলে গেল। ঘন্টা দুয়েক পর ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি রবিন ফোন দিয়েছে। ফোন রিসিভ করেই সালাম দিলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ বল। দেখলাম ঘুমিয়ে গেছিস না জেগে আছিস? আরে না। তারপর রবিনের সাথে আর একটু কথা বলে ফোন রেখে দিলাম। তারপর বিকেলের দিকে ঢাকায় পৌঁছালাম। এমনভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল। রাতে বসে বসে পড়ছি, তখন মেসেঞ্জারে ফোন এলো। ফোনের দিকে তাকিয়ে দেখি ইরাপু ফোন দিয়েছে। ফোন রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আর এই তুমি কি আপু বলা বন্ধ করবা, না ফোনের ভেতরে ঢুকে নাকের উপর ঘুষি দেব? কথা বলতে বলতে বেলকনিতে এলাম। এসে বললাম আপনি তো আপুই, তাই আপু বলবো। বন্ধুর বড় বোন বলে কথা। না, তুমি আপু বলবা না। যখন আপু বলো তখন কেমন কেমন লাগে যেন। প্লিজ আপু বলিও না। কিন্তু আপু, কেন আপু বলবো না বলেন? আপনি তো রবিনের বড়, তাই না? আচ্ছা আপু বাদ, আজ থেকে ফ্রেন্ড। না আপুই, আপনাকে আপু বলতে ভালো লাগে। না হবে না, ফ্রেন্ড মানে ফ্রেন্ড। আর কোনো কথা বলবা না। না। কোনো না। না। আচ্ছা কি করছো? আর রবিন কোথায়? ও বাইরে গেছে আর আমি পড়ছিলাম। আপনি? শুয়ে আছি আর ভাবছি। আচ্ছা তুমি ঘুরতে চাও না? ঘোরাঘুরি আমার তেমন ভালো লাগে না। খেয়েছেন? গুড বয়। খাওয়া হয়েছে, তোমার হয়েছে? জি হয়েছে। ইরাপু আর কিছু বলছে না, চুপ করে আছে দেখে বললাম আর কোনো কথা না থাকলে ফোন রাখি, পড়া আছে। আচ্ছা ঠিক আছে, পড়ো তাহলে। বলার সাথে সাথে কুত্তাটা ফোন কেটে রেখে দিল। কথা বলার টপিক তো অনেক আছে, কিন্তু এখনই কিভাবে বলবো? চাইলেই তো সব কিছু বলা যায় না। আগে দেখি সে কেমন কেমন তার পছন্দ, কিন্তু আমার তো তাকে পছন্দ। চুপ করে বসে আছি। কিছুক্ষণ পর সবুজ ভাই এবং রবিন এলো। তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন নিজুমকে পড়াতে গিয়ে দেখি একটা মেয়েটা বাহিক দিক থেকে অনেক সুন্দর, কিন্তু ভিতরের দিক থেকে কেমন বলতে পারবো না। বুঝি করে একটু ক্রাশ খেলাম। বেশি না দেখে সোজা নিজুমের পড়ার রুমে চলে এলাম। বসে আছি, তখন নিজুম এলো। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো মামনি? আলহামদুলিল্লাহ ভালো। না পড়ো, এখন কোনো দুষ্টুমি হবে না। তারপর নিজুমকে পড়াতে লাগলাম। পড়াচ্ছি, তখন ওই মেয়েটা চা নাস্তা নিয়ে এলো। তার দিকে একবার তাকিয়ে আর দেখলাম না, কারণ প্রথম দর্শনেই তার চোখে চোখ পড়েছে। আর দ্বিতীয়বার সাহস হলো না, আর চায় না তাকাতে।
আর ঠিকও হবে না। আর মেয়েটাকে কেমন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি মনে হচ্ছে না। মনের কৌতূহল মনে রেখে বলে বসলাম, আপনাকে কোথাও যেন দেখেছি বলে মনে হচ্ছে। আপনার সাথে কি এর আগে কোথাও দেখা হয়েছে? আমার তো মনে হচ্ছে আপনাকে কোথাও দেখেছি। ছেলেদের একটা অভ্যাস, কিভাবে কোন টপিক নিয়ে মেয়েদের সাথে কথা বলা যায়। মেয়েটার কথা শুনে অনেক খারাপ লাগলো, তাই কিছু বললাম না। নাও ইংরেজিটা একটু বের করো। নেন, নাস্তা করে নেন। আমি করে নিচ্ছি। আর কিছু না বলে চুপ করে বসে থাকলাম। মেয়েটা গিয়ে আরেকটা চেয়ারে বসে পড়লো। পড়া শেষ করে বের হতে যাব, তখন ভাবি এলো, এসে বলল, নেহা তুই এখানে বসে আছিস? আর তোকে কোথায় কোথায় খুঁজছি। কেন আপু? চল বাইরে থেকে ঘুরে আসি। পরিচিত হয়েছিস আকাশের সাথে? তুই যেখানে পড়িস ও সেখানেই পড়ে। জানি এবং চিনি, কিন্তু ওনাকে আমাকে চিনে না। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আকাশ ওর সাথে পরিচিত হয়ে নাও। ওর নাম হচ্ছে নেহা, আমার চাচাতো বোন। তোমাদের ভার্সিটিতেই পড়াশোনা করে। ও আচ্ছা, আজকের মতো তাহলে আসি। তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম। তারপর মেসে চলে আসলাম। এমনভাবে কয়েকদিন কেটে গেল। ওইদিকে হীরাপুর সাথে বন্ধুত্বের ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমি যদিও তাকে ফোন দিই না, সময় করে হীরাপুই দেই। তবে রবিন এগুলো সম্পর্কে কিছুই জানি না। হীরাপু কেন জানি বারণ করেছে, আমিও তেমন কিছু বলিনি, আর প্রয়োজনও মনে করিনি। তা যাই হোক, একা একা বসে আছি, পড়ছি। রবিন বা সবুজ ভাই কেউ নেই। আবারও হীরাপু ফোন দিয়েছে, রিসিভ করেই সালাম দিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা ম্যাম? ওয়ালাইকুম আসসালাম। আর এই, তুমি ম্যাম বলিও না তো, তোমার মুখে ম্যাম ডাকাটা কেমন যেন লাগে। তাহলে আপু বলি? না থাক, ম্যাডামই ডাকো। আচ্ছা বলো, কি করো? এই তো পড়ছিলাম, তুমি? শুয়ে আছি। আচ্ছা খেয়েছো? গো, তোমার হয়েছে? ইস, লজ্জা শরম করে না বুঝি? এমন ভাবে ডাকো কেন? আচ্ছা ঠিক আছে, আর ডাকবো না, খুশি? এই না না, ডাকবা, আর কিছু কইতাম না। ওকে ওকে। দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো, তোমার? আলহামদুলিল্লাহ ভালো। বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। শোনো না। বলো না। না কিছু না। তাই নাকি? আচ্ছা বলা লাগবে না। জানো কি হয়েছে? না বললে জানবো কিভাবে? আজব। আমার না একটা ফ্রেন্ডের বিয়ে 3 দিন পর। বাহ, খুব ভালো তো। যাও, খাও, ঘুরো। আর তুমি বিয়ে করবে কবে? তুমি যবে করবা তবে। আরে আমার বিয়ে করতে করতে না আরো কম করে 4-5 বছর। ততদিনে তুমি আরো বুড়ি হয়ে যাবে, তখন তোমাকে কেউ বিয়ে করতে চাইবে না। তাড়াতাড়ি বিয়েটা করে নাও। কখনো কারো বিয়ে খাওয়া হয়নি। শখ কত, নিজের বিয়ে নিজে খেও, আমার বিয়ে খেতে হবে না। আর একটা কথা, বিয়ে কি খাওয়া যায়, বা অনুষ্ঠান কি খাওয়া যায়? আমি কিভাবে বলবো? তাহলে সবাই বলে কেন অনুষ্ঠান খেতে যাব, দাওয়াত খেতে যাব, বিয়ে খেতে যাব? আমি বলতে পারছি না কেন বলে। যারা বলে তাদের জিজ্ঞেস করো। তা একটা কথার কথা। ঠিক ঠিক। এমনভাবে হীরাপুর সাথে আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। দিয়ে কিছুক্ষণ পরে আবার শুয়ে পড়লাম। পরের দিন একটা গাছের নিচে বসে আছি আমি আর রবিন। তখন নিয়া নামের ওই মেয়েটা হঠাৎ করেই আমাদের সামনে এসে দাঁড়ায়। আমি নির্বাক হয়ে তাকালাম। আপনি কি কিছু বলবেন? কেমন আছেন? আর সেদিনের জন্য সরি। এই সরিটা কতদিন বলবেন? না মানে, যখনই আপনাকে দেখি তখনই কেমন করে যেন আমার দিকে তাকান। মনে হয় সেদিনের ওই বিষয়টার জন্য এখনো আমার উপর রেগে আছেন। আরে না, আপনার উপর রাগ করবো কেন? আপনাকে কি আগে থেকে চিনি নাকি? সেদিনের ওই কথাই এগোতে গিয়ে লেগেছে। আচ্ছা যাই হোক, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এইটা কি? আমার ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, এখনকার মতো উঠি। এই চল। আমাকে কি ইগনোর করে চলে যাচ্ছ? আপনার মনে হয় খেয়াল নেই, ক্লাসের সময় হয়ে গেছে। একসাথে যাই, একই ডিপার্টমেন্টে পড়ি। চলো একসাথে যাই। কিছু বললাম না, চুপচাপ হাঁটতে লাগলাম। সাথে নেয়া মেয়েটাও হাঁটতে লাগলো। রবিন বারবার কেমন করে যেন তাকাচ্ছে, বুঝতে পারছি কেন তাকাচ্ছে। তারপর তিনজনে ক্লাসরুমে চলে এলাম। আমি আর রবিন একটা সিটে বসতেই রবিন বলল, ওর সাথে তোর পরিচয় কিভাবে? হয়েছে একটা ভাবওয়ালির কথা বলিনি, এটাই ও। ও আচ্ছা, ভালো ভালো, ক্লাসে মন দে, স্যার এসেছে। তারপর ক্লাস করতে শুরু করলাম। টিফিন পিরিয়ডে চুপ করে দুজনে বসে আছি। তখন নেহা এসে বলল,
ক্যান্টিনে যাবা না? না, ইচ্ছে করছে না। ওকে, তাহলে আমি যাই। নেহা চলে গেল। এমনভাবে কয়েকদিন চলে গেল। মেয়েটা নিজে থেকে কেমন কথা বলতে আসে, কিন্তু ওর সাথে তেমন কথা বলতে ইচ্ছে করে না। বিশেষ করে সেদিন ওই রকম কথা শুনে। কিন্তু ওকে তো অপমান করতে পারি না। ক্লাস 6-এ শেখ সাদির একটা লেখা কবিতা পড়েছিলাম। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের কামড়ানো মানুষের শোভা পায়? এটা মনে গেঁথে আছে, তাই কাউকে কিছু বলি না, চুপ থাকি। রাতে চুপ করে বসে আছি, কেমন কিছুই ভালো লাগছে না। হঠাৎ করেই মা বাবার কথা মনে পড়ে গেল। তারা কেমন দেখতে ছিল জানা নেই। আল্লাহ আমার জীবনটাকে কেন যেমন বানিয়েছে, আর আমি কার পাপের ফসল ছিলাম জানি না। হঠাৎ ওই ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি হীরাপু ফোন দিয়েছে। ওনার ফোন দেখে মনের ভিতরে এক টুকরো শান্তি অনুভব করলাম। ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠলো। ফোনটা রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? ভালো না, হঠাৎ করে আজকে মনটা খারাপ। কি জন্য? হঠাৎ করেই মা বাবার কথা মনে পড়লো। তারা দেখতে কেমন ছিল? আমি কি তাদের কোনো পাপের ফসল ছিলাম কিনা? আল্লাহ আমার জীবনটা কেন এমন বানিয়েছে? এমন ভাবে বলো কেন? মাঝে মধ্যে অনেক কষ্ট হয়, কিন্তু কি করার, কিছু করার নেই। আচ্ছা যাই হোক, খেয়েছো? তোমার? পড়াশোনা কেমন চলছে? এই ভালো। তোমার? আলহামদুলিল্লাহ ভালো। কি করো এখন? এই তো শুয়ে আছি। তুমি? আমিও। আজকে পড়াশোনা নেই? বললাম না ভালো লাগছে না, শুয়ে আছি। হীরাপুর সাথে আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। পরের দিন আমি রবিন একটা গাছতলায় বসে আছি। তখন কোথা থেকে নেহা সামনে এসে দাঁড়ালো। আমি কিছু বলার আগে আমার পাশে বসে পড়লো। অবাক হয়ে ওর দিকে একবার তাকিয়ে রবিনের দিকে তাকালাম। ও কিছু বলতে গিয়েও বলছে না, আমার দিকে তাকাচ্ছে। আমাদের এমন অবস্থা দেখে নেহা বলে উঠলো, কি হলো, দুজন দুজনের দিকে এমন ভাবে তাকাচ্ছ কেন? তুমি করে বললাম, কোনো সমস্যা নেই তো? না নেই, কিন্তু এমনভাবে বসার মানে কি? বারে ক্লাসমেট, আমার ফ্রেন্ড, তাহলে তো বসাই যায়। ফ্রেন্ডশিপ আবার কখন করলাম? ও, করা হয়নি বুঝি? আচ্ছা, ফ্রেন্ড। রবিনের দিকে তাকালাম। রবিন আমার দিকে তাকিয়ে আছে। আমি কি বলবো বুঝতে পারছি না। আবার নেহা বলে উঠলো, আরে আজব তো, ফ্রেন্ডশিপ করতে এত ভালো লাগে নাকি? না তা নয়, কিন্তু মেয়ে মানুষের সাথে ফ্রেন্ডশিপ তো, তাই ভাবছি। কেন ফ্রেন্ডশিপ করা যাবে না কেন? আমি বাঘ না ভালু যে খেয়ে ফেলবো? মেয়ে মানুষ এগুলোর থেকেও ভয়ঙ্কর। এরা খাবেও না, মারবেও না, তিলে তিলে শেষ করে দিবে। প্রতিনিয়ত অনুভব করাবে মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন। দেখা গেছে ফ্রেন্ডশিপ হলো তারপর রিলেশন। কারণ শেক্সপিয়ার বলেছেন, এবং অনেক দেখেছি, একজন ছেলে এবং এক এটাও অনেক ভালো, টাকা পয়সা ধন সম্পদ আছে, বিয়ে করে নিলেন। তখন আমি কি করব? হয়তো মরে যাব না, জ্যান্ত লাশ হয়ে ঘুরবো। হবে না বলছি, হতেও পারে। অসহ্য, এখানে ওভার স্মার্ট হতে আসছে। মনে হচ্ছে ওর সাথে রিলেশন করতে চাইছে, বড় বড় কথা শোনাচ্ছে। আচ্ছা, ফ্রেন্ডশিপ করতে হবে না, বাই। নেহা রেগে উঠে চলে গেল। আমি আর রবিন চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। হঠাৎ রবিন বলে উঠলো, মেয়েটার সাথে অমন করলি কেন? ওকে কেন জানি সহ্য হয় না। আচ্ছা বাদ দে, তাই ক্লাসের সময় হয়ে এসেছে, ক্লাসে চল। তারপর আমি আর রবিন ক্লাসে চলে এলাম। নেহা আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। কিছু না বলে চুপচাপ সিটে গিয়ে বসে পড়লাম। সে রাস্তায় ক্লাস শুরু হলো। সন্ধ্যায় নিজুমকে পড়াতে গিয়ে দেখি নিজুম আর নেহা বসে আছে। নিজুম আসো কথাটা বলে ওর পড়া রুমে গেলাম। বসে আছি, তখন নিজুম আর নেহা এলো। এখনও রেগে আছে, দেখেই বোঝা যাচ্ছে। তাতে আমার কি? তোমার অনেক অ্যাটিচিউড, তাই না? এই অ্যাটিচিউড কীভাবে ভাঙতে হয় ভালো করে জানি। ফ্রেন্ডশিপ করবো না ঠিক আছে, তাই বলে অমনভাবে কথা শোনাবে? ভার্সিটির ফ্রেন্ডশিপ ভার্সিটিতে রাখেন, এখন পড়াতে দেন। আর আপনি এখান থেকে গেলে ভালো হবে। যাব না, এখানেই বসে থাকবো। ওকে, নিঝুম বই বের করো। তারপর নিঝুমকে পড়াতে লাগলাম। নেহার দিকে একবার তাকাইনি।
নেহার দিকে একবারও তাকায়নি, কেন জানি ইচ্ছেও হয়নি। পড়ানো শেষ করে আসতে যাব এমন সময় নেহা সামনে এসে দাঁড়ালো। এ কি, আপনি আমার সামনে দাঁড়ালেন কেন? ইচ্ছে হয়েছে তাই। দেখুন, সবাই খারাপ ভাববে, আপনি সামনে থেকে সরেন প্লিজ। একটা কথা বলি, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। আমি তোমার সাথে রিলেশন করতে চাই। আপনি কি পাগল নাকি? কি সব বলছেন? দেখেন, সামনে থেকে সরেন। আর আমি কোনো রিলেশন করতে চাই না, ইচ্ছেও নেই। কিন্তু আমি রিলেশন করব, আমার যেটা ভালো লাগে আমি সেটা নিয়ে ছাড়ি। দেখেন, এগুলো ঠিক না। আপনি কেন বুঝতে চাইছেন না? আর কিছু না বলে পাশ কেটে আসতে যাব, তখন হাতে হাতকা টান অনুভব করলাম। দেখেন, এগুলো ঠিক হচ্ছে না, আমাকে যেতে দিন। আগে বলো, আমার সাথে রিলেশন করবা? কখনোই না। আমি কিন্তু চিৎকার দিয়ে সবাইকে ডাক দিব। আমি ডাক দিলে কি হতে পারে ভেবে দেখেছো? কাউকে ডাকতে হবে না, আমি চলে আসছি। আপু, তুমি? ভাবির কথা শুনে নেহা তাড়াতাড়ি হাত ছেড়ে দিল। আমি মাথা নিচু করে নিলাম। তিনজনেই চুপ। হঠাৎ ভাবি বলে উঠলো, আকাশ, তুমি যাও। আমি মাথা নেড়ে ওখান থেকে তাড়াতাড়ি কেটে পড়লাম। কি একটা অবস্থা! আল্লাহ হেফাজত করলেন। এই মেয়ের বিশ্বাস ছিল না, চিৎকার দিতেও পারতো। ওখান থেকে সোজা মিশে চলে এলাম। তারপর রবিনকে বিষয়টা শেয়ার করলাম। রাতে ইরাপুকেও শেয়ার করলাম। অনেক বড় বাঁচান বেঁচেছি। মেয়েটা কি দেখতে সুন্দর না? না পছন্দের কেউ আছে? আরে না, তেমন কেউ নেই। ওগুলো পছন্দ না। একবারে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে নিব। প্রেম ভালোবাসার মধ্যে জড়াবো না। ও আচ্ছা, ভালো ভালো। কিন্তু আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। মানে ঠিক বুঝলাম না। ছোট মানুষ, এত বুঝে লাভ নেই। বড় হও, ঠিক বুঝতে পারবা। তোমার হাবভাব সবকিছু বুঝতে পারি, কিন্তু তুমি যেটা চাও সেটা কখনোই সম্ভব না। বন্ধুর বড় বোন মানে আমারও বড় বোন। বোন তো বোন। আর তোমার প্রতি কোনো ফিল নেই, আর আনতেও চায় না। এমন চুপচাপ হয়ে গেলে কেন? না গো, তেমন কিছু না। আচ্ছা তুমি থাকো, আমি একটু পড়তে বসি। অনেক পড়া আছে আজকে। ওকে, পড়া আছে তখন আর কি করব বলো? ওকে, পড়ো তাহলে। হিরাপু ফোন কেটে দিল। আমি চুপ করে বসে ভাবতে লাগলাম, কি করব। কথা বলা কমে দিতে হবে, ওটাই বেটার হবে। ও কি বোঝে না আমি ওকে ভালোবাসি? না বুঝেও না বুঝার ভান ধরে। ইচ্ছে করছে তো না থাক। একবার আমার মায়ে আটকে পড়ো, তখন বোঝাবো। এরা কি? না না, এটা কি ঠিক হবে? ও আমার থেকে কম করে 4 বছরের ছোট, আমার ছোট ভাইয়ের বন্ধু। এটা কি করে সম্ভব? না না, ভালোবাসায় আবার ছোট বড় কি? ভালোবাসি মানে ভালোবাসি। না থাক, একতরফা ভালোবেসে যাব। কিন্তু একতরফা ভালোবাসা কতদিন থাকে? একটা না একটা সময় ঠিক লুপ্ত হয়ে যাবে। ওকে তো আমার সারা জীবনের জন্য লাগবে। যতদিন বেঁচে থাকবো ততদিন ওকেই আমার পাশে লাগবে। আমি পারবো না ওকে ছাড়া থাকতে, অনেক কষ্ট হবে। ওকে চাই মানে আমার চাই চাই। ফোন নিয়ে চুপ করে বসে থাকলাম। ভাবছি কি থেকে কি হচ্ছে জানি না, ভবিষ্যতে কি কি আমার জন্য অপেক্ষা করছে। জীবনটা এমন না হলেও পারতো। পড়ার জন্য বই খুললাম, কিন্তু পড়াতে মন বসে না। আজকের দিনগুলোর কথা অনেক ভাবাচ্ছে। চুপচাপ বসে আছি অনেকক্ষণ হলো। হঠাৎ কেউ বলল, কিরে, কিছু হয়েছে? শরীর ঠিক আছে তো? রবিনের কথাই ভাবনায় ছেদ পড়ল। না রে, তেমন কিছু না, শুধু আজকের ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ছে। কি থেকে কি যে হচ্ছে। যত মনে করবি তত বেশি মনে পড়বে। আচ্ছা বাদ দে, কিছুক্ষণ আড্ডা দিই। সেটাই বেটার হবে। তারপর 4 জন মিলে আড্ডা দিতে লাগলাম। ভুলে গেছিলাম, আমাদের রুমে আরও একজন অ্যাড হয়েছে কিছুদিন আগে। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে শুয়ে পড়লাম। না, যত সম্ভব ইরাপুকে এড়িয়ে চলতে হবে। ওটাই আমার জন্য এবং ইরাপুর জন্য ভালো হবে। যেটা কখনো সম্ভব নয় সেটা নিয়ে কখনো ভাবনায় আনা ঠিক হবে না। আর উনি আপু, ওনাকে নিয়ে এগুলো ভাবা ঠিকও না। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমি রবিন আমরা যেখানে বসে আড্ডা দিই সেখানে বসে আছি। তখন নেহার সামনে এসে হাজির। ওকে দেখে মাথা নিচু করে থাকলাম। তোমাকে আমি দেখে নেব। তোমার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে, এমনকি আমার আব্বুর কাছে থাপ্পড় খেয়েছে। ওখানে আমার কোনো দোষ ছিল না, সম্পূর্ণ দোষ আপনারই ছিল। আমি বারবার আপনাকে বারণ করেছিলাম। এর প্রতিশোধ তো আমি নেবই। এর ফল মোটেও ভালো হবে না।
আমি কিছু বললাম না। নেহা রেগে চলে গেল। আমি চুপচাপ বসে থাকলাম। তখন রবিন বলে উঠল, বুঝলাম না কিছুই। আমিও তো সেটাই বুঝতে পারছি না। যে পরে ঝামেলা করতে আসছে, অসহ্য মেয়ে। দুজনে চুপচাপ বসে থাকলাম। একটু পরে ক্লাসের সময় হতেই ক্লাসরুমে এসে ক্লাস করতে লাগলাম। লাঞ্চ টাইমে চুপ করে বসে আছি আর ফোন টিপছি। এমন সময় হিরাপুর মেসেজ এলো, কিন্তু সিন করলাম না। ফোন পকেটে রেখে বই পড়তে শুরু করলাম। সন্ধ্যায় পড়াতে গিয়ে ভাবি বললেন, গতকালের জন্য আমি ওর হয়ে সরি বলছি। আরে না, আমি তেমন কিছু মনে করিনি। প্লিজ এগুলো নিয়ে আর কথা বলিয়েন না। আচ্ছা, আর কিছু বললাম না। আচ্ছা, তুমি তাহলে পড়াও। জি। ভাবি চলে গেল। আমি নিঝুমকে পড়িয়ে মেশে এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। যে সময় ইরাপু ফোন দেয় সে সময় ফোন দিল। আজকে কিন্তু রিসিভ করলাম না। 2-3 বার ফোন দিল, কিন্তু একবারও রিসিভ করলাম না। মেসেজ দিতে শুরু করলো। মেসেজগুলো এইরকম। ওই কি করো? ফোন রিসিভ করছো না কেন? শরীরের অবস্থা ঠিক আছে তো? কোনো কিছু হয়নি তো? এগুলো দেখেও ব্যাক করলাম না। আবার পড়াতে মন দিলাম, কিন্তু মন বসছে না। মনটা কেমন অস্থির হয়ে উঠলো। বুকের ভিতরটা কেমন উথাল পাথাল করছে। আমারও খুব করে ইচ্ছে করছে কথা বলতে। হঠাৎ আমার কি হলো বুঝতে পারছি না। এমন তো হওয়ার কথা না। না না, এ হতে পারে না। ফোনটাকে বিছানায় রেখে পড়াতে মন দিলাম। তোকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে আবারও আজকে? না, এমনিতেই কেমন অস্থির অস্থির লাগছে। ও আচ্ছা, কেন এমন মনে হচ্ছে? বুঝতে পারছি। আচ্ছা চল, একটু আড্ডা দিয়ে শুয়ে পড়বো। ফোন আর হাতে নিলাম না। কিছুক্ষণ আড্ডা দিয়ে ফোন হাতে নিয়ে শুয়ে পড়লাম। বাপরে বাপ, এত ফোন, এত মেসেজ। উনি কি পাগল হয়ে গেছেন? নিজেরই খারাপ লাগছে। কি যে করি বুঝতে পারছি না। মেসেজগুলো দেখলাম, সাথে সাথে ফোন এলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার শব্দ আসছে। কথা না বলে টেক্সট করলাম, তুমি কান্না করছো কেন? তোমার কিছু হয়নি তো? এতক্ষণ কোথায় ছিলে? ফোন রিসিভ করনি কেন? সকাল থেকেই এমন করছো। বলো না, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু তুমি এভাবে কান্না করছো কেন? আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আমি জানি তুমি কেন কান্না করছো। দেখো, এটা ঠিক না। তুমি আমার বন্ধুর বড় বোন, মানে আমারও বড় বোন। আমি এত কিছু বুঝি না। আমাকে তোমার ভালোবাসতে হবে। বিশ্বাস করো, তোমাকে অনেক ভালোবাসি। তুমি একবার ভেবে দেখো, এটা সম্ভব না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। দেখো, এটা সম্ভব না। আমি তোমার আব্বু আম্মু আর রবিনকে আঘাত করতে পারবো না। ওরা সবাই অনেক কষ্ট পাবে। আমার কষ্ট আমার কান্নার চোখে পড়ছে না। কি বলবো বুঝতে পারছি না। কখনো ভাবিনি এমন কিছু হবে। এমন হলে আগে থেকেই এড়িয়ে চলতাম। এতটা ক্লোজ হতাম না। ওনার থেকে দূরে দূরে থাকতাম। উনি কান্না করে যাচ্ছেন, আমারও অনেক খারাপ লাগছে এবং কষ্ট হচ্ছে, কিন্তু এই সম্পর্কে কখনো যাবো না। ওদের বিশ্বাস ভাঙতে পারবো না। দেখো, তোমার আব্বু আম্মু আর ভাইয়ের আমার উপর অনেক বিশ্বাস আছে, সেটা ভেঙে যাবে। ওরা কখনোই মানবে না। ওদের আমি মানাবো, তুমি শুধু একবার রাজি হও। না, সম্ভব নয়। আমি পারবো না। আগে তুমি মানাও, তারপর আমি রাজি হব। আর তার আগে না। হঠাৎ করে একটা পিক এলো, অনেকগুলো ঘুমের ওষুধ নিয়ে বসে আছে। দেখো, এগুলো ঠিক না। আমি এত কিছু বুঝি না। কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা, আমাকে একটু সময় দাও। কতদিন লাগবে? জানি না, তবে তুমি আবার ভেবে দেখো। যা ভাবার আমার ভাবা হয়ে গেছে। আমার তোমাকে লাগবে, অনেকটা ভালোবাসি। আমাকে সময় দাও, আমি ভেবে দেখি। আচ্ছা, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। না, আজকে ঘুমাবো না। আজকে সারা রাত কথা বলবো। না থাক, কথা বলতে হবে না। অনেক রাত হয়েছে, অন্য কোনো দিন কথা হবে। একটু থাকো, ঘুম আসলে ঘুমিয়ে পড়বো। ওকে। ইরাপুর সাথে কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে গেল। আর এক সময় ইরাপু ঘুমিয়ে পড়লো। ভাবতে লাগলাম কি করব। বিষয়টা কি রবিনকে বলবো? ও আমাকে খারাপ ভাববে না তো? আর যদি না বলে ওর বোনের সাথে প্রেম নামক কষ্টের মধ্যে ঝাঁপ দিই, তাহলে কি হবে? ওকে এবং ওর পরিবারকে অনেক কষ্ট দেওয়া হবে, আর আমার প্রতি ওদের বিশ্বাসে আঘাত করা হবে। সকালে এই বিষয়টা নিয়ে ওর সাথে কথা বলবো, এটাই বেটার হবে। সকালে রবিনাটাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুজনে খেয়ে ভার্সিটিতে এলাম। এর মধ্যে ইরাপুর মেসেজে টুংটুং শুরু হয়েছে। রবিন, তোকে কিছু বলার আছে, কিন্তু কি বলবো বুঝতে পারছি না।
বল কি বলবি। আগে বল, তুই আমাকে ভুল বুঝবি না? এমন করে বলছিস কেন, বুঝলাম না। আগে বল, আমাকে ভুল বুঝবি না? তাহলে বলবো। আচ্ছা, তোকে ভুল বুঝবো না, এবার বল কি বলবি। আমি কিছু বলতে যাব, তখন নেহা এলো। ওই এখন এখানে কেন এলো বুঝলাম না। কিছু না বলে চুপ থাকলাম। হঠাৎ রবিন বলল, আপনি যদি এখান থেকে যান তাহলে খুব ভালো হয়, আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। নেহা কিছু না বলে চলে গেল। বুঝলাম না এর আবার কি হলো। এবার বল কি বলতে চাইছিলে। আমি তোদের বাসায় যাওয়ার পর তোরা পুর আচরণটা পরিবর্তন লক্ষ্য করেছিলি কিনা জানি না। তোদের ওখান থেকে আসার আগে ইরাপু আমার কাছ থেকে নাম্বার এবং ফেসবুক আইডি নিয়েছিল, তা তো জানিস। তারপর রবিনকে সবকিছু বললাম। সবকিছু শুনে রবিন চুপ করে আছে। দেখ ভাই ভুল বুঝিস না, আমার মনে হলো তোকে বলা ভালো হবে, তাই তোকে বললাম। আমি ওনাকে বুঝিয়েছি কিন্তু শুনে না। আর আমি যদি জানতাম উনি যে আমাকে নিয়ে এমন কিছু ভাববে, তাহলে কখনোই ওনার সাথে এমনভাবে কথা বলতাম না। রবিন আমার দিকে তাকালো। দেখ, আমাকে ভুল বুঝিস না। বিষয়টা আমিও দেখেছি, এটা আমাকে বলে ভালো করিস। আচ্ছা চল ক্লাসের দিকে যাই। তারপর দুজনে ওখান থেকে ক্লাসে চলে এলাম। বিকেলে মেসে ফিরলাম। দুজনের মধ্যে এ বিষয় নিয়ে আর কথা হয়নি। সন্ধ্যায় নিজুমকে পড়াতে যাচ্ছি, এমন সময় ফোন বেজে উঠলো। দেখি ইরাপু। রিসিভ করবো কি করবো না ভাবতে ভাবতে ফোন কেটে গেল। আবার ফোন বেজে উঠলো। এবার ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? বসে আছি। আর কি ভাবলে? আজকের ভিতরে জানতে পারবা। আচ্ছা এখন ফোন রাখি। ওকে বাই, পরে কথা হবে। লাভ ইউ। আচ্ছা বাই, ফোন কেটে দিলাম। তারপর নিজুমকে পড়াতে চলে এলাম। নিজুমকে পড়িয়ে মেসে আসলাম। আসতেই রবিন বলল, আম্মুকে বিষয়টা বলেছি, আর তোর সাথে যোগাযোগ করবে না, ফোন কেড়ে নিয়েছে, আর হয়তো খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। ভালো করেছে। চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেয়ে পড়তে বসলাম। কেন যেন কিছুই ভালো লাগছে না। মনের ভিতরে এক অস্থিরতা সৃষ্টি হয়েছে। মনের ভিতরে কি চলছে বুঝতে পারছি না। আব্বু ওকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এই কথা যেন আর একটা বারও না শুনি। আব্বু প্লিজ অন্য কোথাও বিয়ে ঠিক করো না। চুপ, একদম চুপ। এটা কখনো সম্ভব নয়। ছেলেটা তোর থেকে অনেক ছোট, তার থেকে বড় কথা, তার না আছে বাড়ি, না আছে জব। আব্বু প্লিজ মেনে নাও না। চুপ কর, আগামীকাল ছেলে পক্ষ দেখতে আসবে। ভালো কথাই শুনছো না? আমাকে মনে হয় এখনো চিনতে পারোনি আমি কেমন, তাই না? আমাকে কি তুই ভয় দেখাচ্ছিস? যা বলি করে দেখাই। যদি আমাকে হারানোর ইচ্ছে না থাকে তাহলে যা বললাম তা চুপচাপ শুনে নাও। হারানোর পরে আবার কাঁদিও না, মোটেও না। আমি ওকে ভালোবাসি মানে আমার ওকেই লাগবে। জব করে না তো কি হয়েছে, জব করবে। বাড়ি নাই তো কি হয়েছে, বাড়ি একটা সময় হবে। কিন্তু এখন কোথায় থাকবি? এখন তো ওর কিছু নেই। বাসাতে যতদিন ওর কিছু না হবে ততদিন বাসায় থাকবো। একটু বোঝার চেষ্টা কর, এমন ভাবে জীবন চলে না। ছেলেটা বেকার, কিছুই নেই ওর। আমি অত কিছু বুঝি না। ও প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে করব, এর আগে না। তোকে আর কিছু বলার নেই। আমি জানি তোকে যেটা বারণ করব তুই সেটা আরো বেশি করে করিস। কখনো যেন না শুনি তুই ভালো নেই। যদি শুনি তাহলে তোর কি করব নিজেও জানি না। আমি জানি আমি কি করছি। ওকে, আমার ফোনটা কোথায় দাও। আজকে ওর একদিন কি আমার একদিন। বইয়ের উপর মাথা রেখে বসে আছি। কোনো কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে আমি কোনো একটা ভুল করছি। হয়তো এই ভুলের জন্য সারা জীবন পস্তাতে হবে। খুব বড় একটা ভুল করে ফেলেছি। হঠাৎ ফোনটা বেজে উঠলো। খুব তাড়াতাড়ি করে রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। তুমি এটা মোটেও ভালো করো নাই। অনেক ভালোবাসি তো, তাই এমন করে দূরে সরিয়ে দিলে। অনেক ভালো করেছো। আমি আপনার ভালোর জন্য বলেছি। আপনি আমার সাথে কখনো ভালো থাকতে পারবেন না। আপনি কত আদরে যত্নে বড়লোক ঘরে জন্মগ্রহণ করেছেন, আমার কিছু নেই। তোমার কিছু নেই মানে কি বোঝাতে চাচ্ছ? তুমি কি তাহলে থার্ড পারসন? মানে ওই যে রাস্তাঘাটে তালি দিয়ে বেড়ায় ওগুলো আর কি। আপনি এত সিরিয়াস মুহূর্তে কিভাবে মজা করেন?
অনেক কেঁদেছি তো, তাই এখন একটু হাসছি। তোমাকে বোঝাতেই পারলাম না আমার ভালোবাসাটা, সেই খুশিতে হাসছি। আপনার কবে যেন বিয়ে, সেগুলো নিয়ে ভাবুন, এগুলো বাদ দেন। খুব দেমাগ তাই না? থাপ্পড় চিনো? দেখেন আপু, আমি আপনার ভালোর জন্য এমনটা করেছি, এতে আপনি আমাকে যা পারেন ভাবেন। বোঝো না তুমি, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। কেন ফিরিয়ে দিচ্ছ? দেখেন আপনার বিয়ে হয়তো কিছুদিন পর, আর এগুলো ঠিক না। থাকবো না তখন বুঝবে আমি কি ছিলাম। আমারও তো খুব ইচ্ছে করছে আপনি আমার পাশে থাকেন, কিন্তু যেটা সম্ভব না সেটা নিয়ে ভাবা পাগলের পাগলামি ছাড়া কিছুই না। চুপ করে আছো কেন? আচ্ছা, এখন ফোন রাখলাম। ফোন কাটলে ফোনের ভেতর ঢুকে তোমাকে খুন করব। চেনো তুমি আমাকে? আপনি কি পাগল হয়েছেন? এমন করেন কি জন্য? আপনি এত বড় হয়েও বুঝেন না? ভালোবাসার মানুষটির সামনে সবাই ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, তার পাগলামি করতে ভালোবাসে তারা, কিন্তু আমরা তা বুঝি না। যারা পাগলামি করে তাদেরকে আমরা ওই পাগল ভাবি, আমরা বুঝতেই চাই না তাদের কষ্টগুলো। আমি চুপ করে আছি, কি বলবো আমি? কি বলা প্রয়োজন? আমার তো বলার মতো কিছু নেই। চুপ করে আছো কেন? কি বলবো আমি? আমার বলার মতো কোনো ভাষা নেই। আচ্ছা, ফোন রাখি। ওই শালা, তোকে খুন করব, তোকে হাতের কাছে পেলে যে কি করব আমি নিজেও জানি না। চিনিস তুই আমাকে? আর শোনো, কোনো মেয়ের দিকে তাকাবে না, কোনো মেয়ের সাথে কথা বলবে না। যদি শুনি কোনো মেয়ের সাথে কথা বলছো তাহলে মুখে টেপ দেব। বুঝলাম না, এর কি হলো? আপনি কি পাগল হয়ে গেছেন? তোমার প্রেমে পাগল হয়ে গেছি। শোনো না, জি বলেন। ভালোবাসি, অনেক ভালোবাসি। সত্যি আপনি পাগল হয়েছেন? অনেকটাই। শোনো না। জি বলেন। আপনি করে বলছো কেন? এমনিতেই বলেন, কি বলবেন? তোগুলো ভালোবাসি। আমি ফোন রাখলাম বলে ফোন কেটে দিলাম। রবিনের কাছে গিয়ে বললাম, শালা এটা কেমন হলো? এটাই হলো তুই যেটা ডাক দিলি। আরে আপুর ঘাড়ের রগ বেকা, যেটা বলে সেটাই করে। আর যদি কেউ না শুনে তাহলে তার অবস্থা খারাপ হয়ে যায়। আর হয়তো বাসার আসবাবপত্রেরও তাই হয়। অতিরিক্ত রাগের কারণে কয়েকবার সুইসাইড করতে গেছিল, তাই কেউ কিছু তেমনভাবে বলতে পারে না। কিন্তু আমার ভিতরে তোর আপু কি দেখলো বুঝলাম না। পৃথিবীতে এত সুন্দর স্মার্ট ছেলে থাকতে আমাকে কেন পছন্দ করলো বুঝলাম না। ভালোবাসা কি সৌন্দর্য আর টাকা পয়সায় থাকে? সুন্দর মনের ভেতরে থাকে। তোর আপু আমাকে কতদিন ধরে চিনে? আমি কেমন? মানুষকে চিনতে খুব একটা বেশি দিন সময় লাগে না। অবশ্যই তোর ভিতরে কিছু একটা দেখেছে, তাই তো তোর জন্য পাগল হয়েছে। আপুকে কখনো কষ্ট দিস না, এমনিতেই রাগী জেদি, কিন্তু মনের দিক থেকে অনেক ভালো। আমি কি করব, কি বলবো বুঝতে পারছি না। খুদাই বলতে গেলাম, রবিনের ওখান থেকে বিছানায় এসে বসে পড়লাম। ভাবছি কি হলো এটা? এমনিতেই আমি চলতে পারি না, আর আরেকজন। ফোন হাতে নিয়ে দেখি অনেক মিস কল প্লাস মেসেজ। কিছু ভালো লাগছে না, তাই শুয়ে রইলাম। শুয়ে থাকতে থাকতে কবে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। সকালে রবিনের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে ফোনটা হাতে নিলাম। কিছুক্ষণ আগে ফোন এবং মেসেজ দিয়েছিল। চুপ করে বসে রইলাম। ফোন কি ব্যাক করব? ছোট জীবনে কি থেকে কি হচ্ছে, আর ওর পরিবারটা কেমন এত সহজে এই বিষয়টাকে মেনে নিল? আর ও বা কেমন? ওর থেকে বয়সে কত ছোট, তারপর না আছে বাড়ি গাড়ি, না আছে টাকা পয়সা, না আছে জব। আমি চলতে পারি না, আর ও আসতে চাইছে। ওর বুদ্ধি বা কেমন? একে বলে সুখে থাকতে ভূতে কিলাই। ফোনটা আবার বেজে উঠলো। ফোন রিসিভ করে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। জি আপু বলেন। দেখো ভালো হচ্ছে না কিন্তু। চেনো তুমি আমাকে? আপনি কত বড়, খেয়াল আছে? আর রবিনকে সবকিছু বলে ভালোই করেছো। ভাবছিলাম আব্বুকে কিভাবে বলবো বিষয়টা। ধন্যবাদ। ছি, কি এসব? আচ্ছা, আপনাকে কি সুখে থাকতে ভূতে কিলিয়েছে? এত সুন্দর জীবন রেখে আমার জীবনে আসলেন। মানুষ বাঁচবে কতদিন? যেখানে ভালোবাসা থাকবে না সেখানে কি সুন্দর জীবন? আমি তো তোমাকে ভালোবাসি জান। বুঝলাম, কিন্তু আমাকে ভালোবাসার কারণ, আমার ভিতরে কি এমন গুণ দেখলেন? ভালোবাসা কি সৌন্দর্য আর চেহারা দেখে হয় নাকি যে বলবো কি দেখে ভালোবাসি? আমার সাথে থাকতে পারবেন? কেন পারবো না? পরিস্থিতি সব কিছু শিখিয়ে দেবে। কখনো ছেড়ে যাবেন না তো?
ছেলে ছাপার জন্য কি ভালোবেসেছি? মৃত্যুর আগ পর্যন্ত না? কিন্তু এই হারামের ভিতরে আমি যেতে পারছি না। আমি যতদিন পর্যন্ত চাকরি না পাবো ততদিন পর্যন্ত আমাদের কথা বলা বন্ধ থাকবে। আমি পারবো না, প্রতিদিন কথা হবে। ওকে? আপনি জানেন না এটা হারাম? আচ্ছা, এগুলো নিয়ে পরে কথা বলবো। আমি এখন ভার্সিটিতে যাব। মুয়া। ফোন কেটে দিলাম। তারপর খাবার নিয়ে এসে খেতে বসলাম। খাওয়া শেষ করে আমি আর রবিন ভার্সিটিতে চলে এলাম। দুজনে চুপ করে বসে আছি। তখন রবিন বলল, লেখাপড়া শেষ করে একেবারে চাকরি করবি না এখন জব খুঁজবি? আগে গ্র্যাজুয়েট সম্পূর্ণ করি, তারপর না চাকরির কথা চিন্তা ভাবনা করব। আর ইন্টার পাস করা ছেলেকে কে চাকরি দিবে? চাকরি পাওয়া যাবে ওই সেলসম্যান হিসাবে। ওখানে কত আর পাবো 8 থেকে 10,000। এখনকার সময়ে ওই টাকা দিয়ে জীবন চলবে না। তাও একটা কথা, তুই না অনলাইনে মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এর কথা বলছিলি? ওগুলো শিখলেই তো পারিস। টাকা পাবো কোথায়? শিখতে হয়তো বেশি টাকা খরচ হবে না, কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার না থাকলে চর্চা কোথায় করব? আমি তোকে কেনার টাকা দিচ্ছি, তুই শিখতে শুরু কর। রবিনের কথা শুনে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও কি বলে এগুলো? এমন করে তাকিয়ে আছিস কেন? আমি চাই তুই ভালো কিছু কর এবং আপু যেন তোর কাছে ভালো থাকে। টাকা পয়সা নিয়ে যেন সমস্যা না হয়। বাদ দে, আমি যা বলছি তা কর। সময় লাগবে, কিন্তু ভালো কিছু একটা হবে। কিন্তু তুই এত টাকা পয়সা কোথায় পাবি? কম করে একটা ল্যাপটপ 15 থেকে উপরে। শালা, তোকে যেটা বলি সেটা কর, এত কথা বলিস না। ভুল বললি শালা, তুই, আমি না। ওই হলো আর কি। আচ্ছা যাই হোক, আজকে চল এখানে কোনো একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হ এবং একটা ল্যাপটপ নিব। আমারটা দিতাম, কিন্তু থাক, একটা নতুন নে। পরে কিন্তু ওই টাকাগুলো তোকে নিতে হবে। মনে কর আমি ধার হিসাবে নিব, না হলে নিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটাই কথা থাকলো। তারপর রবিন আর আমি আর কিছুক্ষণ থেকে ক্লাসে চলে এলাম। নিঝুমকে পড়ানো শেষ করে আমি রবিন একটা ল্যাপটপ শপে এলাম। ল্যাপটপ কিনতে গিয়ে অনেক অবাক হলাম, কারণ রবিন 50,000-এর উপরে ল্যাপটপগুলো দেখছে। এই এত দামের গুলো কেন? আমি এত দামের ভিতরে নিব না। বেশি কথা না বলে আমি যা দিচ্ছি নে। ও রেগে যাওয়া দেখে আর কিছু বললাম না, চুপচাপ ল্যাপটপ নিয়ে মেশে এলাম। রাতে ল্যাপটপ টেপাটেপি করছি, ফোনটা বেজে উঠলো। ফোন ধরেই সালাম দিলাম। আসসালামু আলাইকুম। জি বলেন। এমন জায়গা এমন ভাবে দিব না, ভাবা ডাক শুনতে পাবা না। উপস, আমারই তো পরে সমস্যা হবে। এমন ভাবে দিব না। আচ্ছা, আমার বরটা কি করে? ছোট ভাইয়ের ফ্রেন্ডকে বর বলতে লজ্জা লাগছে না? আমি আপনার ছোট ভাইয়ের মতো কি ছোট ভাই? রাগ ওঠাবা না। আচ্ছা বলো, কেমন আছো? খেয়েছো? খেয়েছি, কিন্তু আরো কিছু খেতে ইচ্ছে করছে। তুমি থাকলে খেতাম। এটা আবার কেমন কথা? একা একে কি খাওয়া যায় না নাকি? মিষ্টি খেতাম। এই মিষ্টি খেতে গেলে তোমাকে লাগবে। কিছু না বুঝা আমি? তুমি তো ছোট বাচ্চা, কিছুই বোঝো না। আমি তো ছোটই। তুমি তো ছোট বাচ্চাই, ফিডার খাও। ফিরার না, সময় হলে অন্য কিছু খাবো। তুমি দেখি আমার থেকে ফাস্ট। আমি যে তোমাকে ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ফাস্ট, লুচু ছেলে কোথাকার। ঠিক আছে, আর ভুলেও এগুলো মুখে বলবো না। আচ্ছা, এখন ফোন রাখলাম। এই না, আচ্ছা তুমি কি আমার কথায় রাগ করলে? আচ্ছা সরি, আর এমন কিছু বলবো না। আরে না, তেমন কিছু না। আচ্ছা সরি তো। আরে রাগ করিনি। তাহলে কল রাখতে চাইছো কেন? আচ্ছা রাখলাম। এজন্য হয়তো রিলেশন হারাম। দেখতে দেখতে ঈদুল আজহা চলে এলো। ভাবছিলাম যাব না, কিন্তু রবিনার ইরার জন্য যেতে হবে। বাধ্য হয়ে ওর সাথে আসতে হলো। আজকে আসতে কেমন যেন লাগছে, আর অনেক লজ্জাও লাগছে, আর হালকা ভয় করছে, কারণ ইরা যেভাবে শ্বাস রেখেছে, না জানি আমার কি হয়। আন্টি থুকু, এখন তো হবু শাশুড়ি। দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? তারপর রবিন আর আমি রুমে এলাম। রবিনের পাশের রুমে, মানে এর আগে এসে যেখানে ছিলাম সেখানে এলাম। ব্যাগ রাখতেই হঠাৎ দরজা লাগানোর শব্দে পিছনে তাকালাম। দেখি ইরা। ওর এমন দরজা লাগানো দেখে বুকের ভেতরটা কেমন নুকতুক করছে, না জানি ও কি করে। তুমি দরজা লাগালে কেন? অনেক কষ্ট দিয়েছো, সেগুলোর প্রতিশোধ নিব। আমি ছোট বাচ্চা, আমাকে ছেড়ে দাও। একটু দয়া মায়া করো এই পিচ্চি পোলার উপর। তুমি পিচ্ছি, আজকে বিয়ে দিলে আগামীকাল বাচ্চার বাপ হয়ে যাবে, আর উনি নিজেকে বাচ্চা দাবি করে।
দেখো, একদম ফালতু কথা বলবা না। আল্লাহ এত ফাস্ট কোনো মেশিন তৈরি করেনি যে 24 ঘন্টার মধ্যে বাচ্চা হয়ে যাবে। আরে ধুর, ওটা তো কথার কথা। তা যাই হোক, আমি তো আমার প্রতিশোধ নিবই। কি 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 করবা? একটু দয়া মায়া করো। আসো জান, কাছে আসো, একটু আদর করে দিই। না, আর এখন যাও, রবিন আসতে পারে। আসবে না? আচ্ছা ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে আসো। তুমি যাও, তারপর যাচ্ছি। আমি যাবো না, চেঞ্জ করলে আমার সামনেই করো, আমি যাচ্ছি না। আর কিছু না বলে ব্যাগ থেকে প্যান্ট আর গেঞ্জি বের করে ওয়াশরুমে চলে এলাম। যা, টাওয়ালেটা ভুলে গেছি, যাই আবার নিয়ে আসি। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি এরা এখনো বিছানায় বসে আছে, আর ব্যাগ থেকে টাওয়ালেটা বের করে গলায় পেঁচিয়ে রেখেছে। এটা কেমন হলো? টাওয়ালেটা দাও। তুমি খুলে নাও। এমন করছো কেন? দাও না। পারবো না, পারলে তুমি খুলে নিয়ে যাও। আস্তে আস্তে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর যখন টাওয়ালের প্যাচ খুলতে যাব, তখন এরা আমার কোমর জড়িয়ে ধরলো। এই ছাড়ো ছাড়ো, কি করছো? ছাড়বো না, তবে হ্যাঁ, যদি ছাড়িয়ে নিতে পারো তাহলে নাও। এমন করো না, ছাড়ো। মোটেও না। আমাকে কি তোমার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরবা? খুব ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে ভালোবাসে কথাটা বলতে। প্লিজ না করো না। কিন্তু কোনো কিন্তু না। ওকে, ছাড়ো। হীরা ছেড়ে দিয়ে জড়িয়ে ধরলো। আমি আস্তে করে জড়িয়ে ধরে বুকের সাথে হালকা চেপে ধরলাম। ভালোবাসি তোমায়, বড্ড বেশি ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। কান্না করো কেন? খুশিতে অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকবো কিন্তু। এই না, সাবান নিতে হবে। আর সবাই কি ভাববে? ছাড়ো এবার। না, ছাড়বো না। এমন করো কেন? কলিজাটা। না মানে না। এমন করে ছাড়বে না। ওর মাথাটা বুক থেকে তুলে কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। এবার ছাড়ো। লিপ, গাল, চোখ আর ঘাড়েও দিতে হবে, তাহলে ছাড়বো। ওই, তুমি কি পাগল হয়ে গেছো? এখন না, এগুলো বিয়ের পর। না, হবে না। তোমার মতলব ভালো দেখছি না। এই ছাড়ো ছাড়ো। না, এ বান্দা এমন ভাবে ছাড়বে না। আরে রবিন, তুই কিভাবে? আমার কথা শুনে এরা তাড়াতাড়ি ছেড়ে দিল। আমি হাসতে লাগলাম। মজা করো না, আবারও ধরবো। হবে না, নিজে যাও, আমি শাওয়ার নিয়ে আসি। যাবো, তার আগে আমি কিস দিই একটা। ওকে, ভাবলাম এরা আমার কপালে কিস দিবে, কিন্তু না। এরা আমার কাছে এসে চুল ধরে 4 ঠোঁট এক করে দিল। চুল ধরে আছে দেখে ছাড়াতে পারছি না। শেষমেশ না পেরে ওর সাথে রেসপন্স করতে লাগলাম। 3-4 মিনিট পর ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এবার এটা ঠিক আছে। শয়তান মেয়ে, তোমাকে তো আজকে। আমার কথা শুনে এরা দৌড় দিল। তারপর দরজা খুলে চলে গেল। আমি ওয়াশরুমে এসে আয়নার সামনে এসে দেখি ঠোঁটে রক্ত। শয়তান মেয়ে কামড়ে দিয়েছে। কেমনটা লাগে আপনারাই বলেন? হাজিল মেয়ে। তারপর সবার নিয়ে বেরিয়ে আসলাম। বসে আছি, তখন রবিন এলো। নিচে আয়, খাবি না? আর খাওয়া খেতে পারি, তবেই। কিছু কি বলবি? না, আচ্ছা চল। তারপর নিচে এসে খাবার টেবিলে বসতেই এরা আমাদের খাবার বেড়ে দিল। খাবার মুখে দিতেই জ্বালা করতে শুরু করলো। খাবার মুখে নিয়ে বসে আছিস কেন? খাবার কি পছন্দ হয়নি না ভালো হয়নি? আরে তেমন না। এরার দিকে তাকালাম, ও মিটমিট করে হাসছে। ইচ্ছে করছে ওর কি যে করতে। কোনো রকম হালকা খেয়ে খাবার রেখে দিলাম। পেট ভর্তি। হাত ধুয়ে পানি খেয়ে ফোন চাপতে লাগলাম। এখানে না বসে গিয়ে শুয়ে পড়, অনেক ট্রাভেল করে আসা হয়েছে। ঠিক বলেছিস। তারপর ওখান থেকে এসে শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। হঠাৎ কেমন গরম লাগছে, আর অদ্ভুত কেমন যেন লাগছে। মনে হচ্ছে কেউ জড়িয়ে ধরে আছে। তাই তাড়াতাড়ি চোখ মেলে দেখি কে আর হবে। হীরা, এই তুমি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আসো কেন? ওঠো ওঠো, কেউ দেখে নিলে কেলেঙ্কারি হয়ে যাবে। ঘুমাচ্ছ? ঘুমা, এত কথা বলো কেন? এমন করো না, এগুলো ঠিক না। ঠিক আর ভুল আমি এমন করেই জড়িয়ে ধরে ঘুমাবো আজকে, এখন থেকে। সত্যি তুমি পাগল হয়ে গেছো। এগুলো ঠিক না। কেন বুঝতে চাইছো না? আমি বুঝতে চাইও না। এমন করলে কি চলে? উঠো বলছি, ওঠো। কে শোনে কার কথা? এমন ভাবে দেখতে দেখতে কয়েকদিন চলে গেল। ঈদও পার হয়ে গেল। আঙ্কেল বলছিল বিয়েটা করিয়ে রেখে দিবে। আমি কিছু বলিনি, কারণ এই হারামে লিপ্ত থাকার চেয়ে ওটা 1000 গুণ ভালো। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আবার কোনো নতুন গল্পে দেখা হবে।